সো বেসিক্যালি আগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমরা আলোচনা করব স্ট্যাক নিয়ে। অলরেডি আমরা জেনেছি যে স্ট্যাক একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। সো লিনিয়ার ডেটা স্ট্রাকচার অ্যারে সম্পর্কে অলরেডি আমরা জেনেছি। তো কনজিকিউটিভ দুটো ক্লাসে আমরা চেষ্টা করব স্ট্যাক এবং কিউ সম্পর্কে জানার জন্য, যে ওদের আসলে অ্যাক্টিভিটি গুলো কি, এবং স্ট্যাকে ডেটা পার্স করতে গেলে আসলে কিভাবে ডেটাকে ইনসার্ট করতে হয়, ডিলিট করতে হয়, স্ট্যাকের অ্যাক্টিভ মানে অ্যাপ্লিকেশন গুলো কি, রিয়েল লাইফে কোন ধরনের প্রবলেম সলভ করতে গেলে স্ট্যাক টাইপ ডেটা আমাদের বা স্ট্যাক ডেটা টাইপ আমাদের হেল্প করতে পারে, সেরকম কিছু প্রবলেমও আমরা সলভ করব। তো স্ট্যাকের আলোচনাটা একদম প্রিলিমিনারি লেভেলের আলোচনা আমরা প্রথম দিকে করেছিলাম, বাট আমরা এখানে একদম জিরো থেকেই স্টার্ট করছি। সো হোয়াট ইজ স্ট্যাক, আমরা আগে সেই আলোচনাটা যদি করি। সো a stack is a list of elements in which an element may be inserted or deleted only at one end, called the top of the stack. Stacks are also called last in first out list. অর্থাৎ এই ব্যাপারটা আমরা সবাই জানি, স্ট্যাক এমন এক ধরনের ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা ইনসার্ট করা এবং ডেটা ডিলিট করা একটা একটা স্পেসিফিক ফরম্যাট মেনটেন করে। তোমার কাছে ডেটা ইনসার্ট করার এবং ডিলিট করার জন্য একটাই ইন্ট থাকবে, একটাই ওয়ে থাকবে। সো ওই এক পথেই ডেটা ইনসার্ট হবে, ওই পথ দিয়ে ডেটাকে ডিলিট করতে হবে। এই কারণে স্ট্যাককে ডাকা হয়ে থাকে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে ব্যক্তি লাস্টে ঢুকে সেই ব্যক্তি আগে এই লিস্ট থেকে বের হওয়ার এবিলিটি রাখে। উল্টো ভাবে বললে এটাকে ফার্স্ট ইন লাস্ট আউট, FILO, ওই নামেও ডাকা যায়। আমরা মনে হয় এটুকু পর্যন্ত সবাই জানি, বা প্রথম ক্লাসের আলোচনা থেকে এতটুকু আইডিয়া আমাদের আছে নাকি? আচ্ছা, তো স্ট্যাকের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে স্ট্যাকের টপ কোথায় আছে সেটা জানা। টপ মানে হচ্ছে স্ট্যাকের হেড, অর্থাৎ লেটেস্ট এলিমেন্টটা স্ট্যাকের কোন পজিশনে আছে। এই টপ আমাদেরকে কি কি ইনফরমেশন দেয়? টপ আমাদেরকে ভ্যারাইটিজ অফ ইনফরমেশন ক্যারি করে। টপ ক্যারি করে একটা ইনফরমেশন যে এই স্ট্যাকটা বর্তমানে খালি কিনা, এমটি কিনা। অনেক সময় টপ এই ইনফরমেশনটা ক্যারি করে এখনকার যে স্ট্যাক আমার হাতে আছে সেই স্ট্যাকটা বর্তমানে পুরোপুরি ডেটা দিয়ে ফুল কিনা, অর্থাৎ নতুন ডাটা যদি এখানে ইনসার্ট করতে চাই এখানে ওভারফ্লো হওয়ার সম্ভাবনা আছে কিনা। টপ ডিসাইড করে যে যদি পরবর্তীতে স্ট্যাকে যদি এখনো জায়গা ফাঁকা থাকে তাহলে নেক্সট এলিমেন্ট যে বসতে আসবে সে এক্স্যাক্টলি কোন পজিশনে বসবে সেটাও ডিসাইড করে কে? টপ। আলটিমেটলি স্ট্যাকের আলোচনায় এই টপ ভেরিয়েবলটা বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি বা রোল প্লে করে, আমরা সামনে তাকে দেখবো। সো আসো আমরা স্ট্যাকের আলোচনায় আসি। স্ট্যাকে দুটো বেসিক অপারেশন সবসময় করা লাগে, একটাকে বলা হয় পুশ আর একটাকে পপ। পুশ করা মানে আসলে ডেটাকে ইনসার্ট করা, পপ করা মানে সেই ডেটাকে বের করে নিয়ে আসা, ডিলিট করা বা রিট্রাইভ করা। So push operation is the term used to insert an element into the stack. Pop is the term used to delete an element from the stack. Very simple. So linear array তে বা অন্যান্য লিস্টে আমরা যাদেরকে ইনসার্ট এবং ডিলিট বলছি, স্ট্যাকের ক্ষেত্রে আমরা শব্দ দুটো একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করব, পুশ এবং পপ। আসলে দেখি কিভাবে পুশ এবং পপ করতে হয়। কোন একটা স্ট্যাকে ডেটা পুশ করার জন্য আমাদের যে অ্যালগোরিদম সেটা আসলে কি খুব সিম্পল 3 লাইনের অ্যালগোরিদম। খেয়াল করে দেখো, আমরা আগেই বলেছি যে টপ ভেরিয়েবলটা আমাদেরকে সেই ইনফরমেশনটা দিবে যে ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট, স্ট্যাকটা এমটি বা ডেটা দিয়ে ফুল কিনা। তো যদি স্ট্যাকের মধ্যে আমরা কোনো কিছু পুশ করতে চাই, যেই ইনপুট গুলো আমাদের নেওয়া লাগবে, টোটাল স্ট্যাকটা ইনপুট নেওয়া লাগবে, স্ট্যাকের টপ পজিশন কোথায় আছে সেটা জানা লাগবে। ম্যাক্স স্ট্যাক এটা একটা ভেরিয়েবল, এটা কি ক্যারি করে জানো? স্ট্যাকের টোটাল সাইজ, অর্থাৎ স্ট্যাকের এবিলিটি। দ্যাট মিনস তোমরা জানো স্ট্যাক দেখতে অনেকটা এরকম, এক ওয়ে মানে ডাটা ঢুকবেও এই দিক দিয়ে, ডাটা বেরও করতে হবে এদিক দিয়ে। সো যদি প্রথম ডেটা আসে তাকে যদি তুমি এখানে বসাও, দ্বিতীয় ডাটা বসবে তার উপরে, তৃতীয় ডাটা বসবে তার উপরে। সো আলটিমেটলি লাস্টে আসছে 3, কিন্তু পপ করার সময় আবার সবার আগে বের হবে কে? 3। তো আলটিমেটলি আমরা যখন স্ট্যাকের ম্যাক্স স্ট্যাক, ফর এক্সাম্পল এই স্ট্যাকের সাইজ হচ্ছে 5, দ্যাট মিনস 5টা ডেটা রাখার মতো সক্ষমতা এই স্ট্যাকের আছে। দ্যাট মিনস এখনকার অবস্থা যা, টপ দাঁড়িয়ে আছে কোথায়? টপ কার দিকে ইঙ্গিত করছে? 3-এর দিকে, অর্থাৎ স্ট্যাকের টপ এখন 3। এই টপের চেহারা দেখি তুমি বলে ফেলতে পারো। আর এই ম্যাক্স সাইজ কত স্ট্যাকের? 5।
তো যখনই টপ বাড়তে বাড়তে, টপ এক সময় শুরু করেছিল 0 থেকে, এরপরে ধীরে ধীরে যখন স্ট্যাকে ডেটা ইনসার্ট হওয়া শুরু হয়েছে বা পুশ করা শুরু করেছি, টপের ভ্যালু কি বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। টপ ধীরে ধীরে ইনক্রিমেন্টেড হচ্ছে, এবং একটা সময় টপের ভ্যালু যখন এই ম্যাক্স সাইজের সমান হয়ে যাবে, তখন আমাদের কি বুঝতে হবে? এই স্ট্যাকে, রাইট, এই স্ট্যাকে নতুন কেউ আসার মতো অবস্থা নাই, এই স্ট্যাকটা ডেটা দিয়ে অলরেডি ফুলফিলড। তো এই জিনিসটাই শুধুমাত্র কোন একটা স্ট্যাকের অপারেশনে এই জিনিসটা চেক করতে পারলেই আমাদের জন্য কাজ করা খুবই সহজ। আমাদের চেক করতে হবে ফার্স্টেই স্ট্যাকে কোনো কিছু পুশ হতে আসলে আগেই পুশ অপারেশন হবে না, আগে একটা কন্ডিশন চেক হবে যে এখনকার টপ পজিশনটা কি ম্যাক্স স্ট্যাকের সমান কিনা, স্ট্যাকের যে ম্যাক্সিমাম এবিলিটি টপের ভ্যালুটা সেই জায়গায় আছে কিনা। হলে আমরা ইউজারকে প্রিন্ট করবো যে না, নতুন ডেটা দেওয়া যাবে না, এটা ওভারফ্লো করবে। আর যদি না হয় তাহলে কি হবে? মনে করো চতুর্থ একজন ব্যক্তি অলরেডি আইটেম 1, আইটেম 2, আইটেম 3 বসে পড়ছে, 5 আইটেম রাখার মতো ক্যাপাবিলিটি এই স্ট্যাকের আছে, টপের ভ্যালু এখন 3 কে স্ট্যাক করছে। এখন নতুন যদি একজনকে পুশ করতে চাও, সেটা কি ওভারফ্লো দিবে নাকি নতুন আইটেমকে ইনসার্ট করার অপশন এখনো আছে? এখনো আছে। সো নতুন আইটেম ইনসার্ট করতে চাইলে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে তুমি ইনসার্ট করবে না, ফার্স্টে টপের পজিশন 1 বাড়িয়ে নিবে, টপের ভ্যালুটা তার আগের ভ্যালু থেকে 1 বেড়ে যাবে, অর্থাৎ প্রিভিয়াস এলিমেন্টের সাথে 1 যোগ করলে যা হয় 4। সো টপকে তুমি ইঙ্গিত করাবে এই ফাঁকা স্পেসের দিকে, এবং তোমার যে আইটেম, সেই আইটেমকে এনে তুমি কোন পজিশনে বসাবে? টপতম পজিশনে বসাবে। সো আলটিমেটলি স্ট্যাক আসলে ইমপ্লিমেন্ট করে কি দিয়ে জানো? স্ট্যাককে কোন ডেটা টাইপ দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়? চাইলে তুমি অ্যারে দিয়েও করতে পারো, চাইলে তুমি লিংক লিস্ট দিয়েও করতে পারো। যেহেতু লিংক লিস্ট আমরা এখনো শিখাই নেই, আপাতত স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন আমরা কি দিয়ে শিখবো? অ্যারে দিয়ে শিখবো আপাতত। সো অ্যারের মতো যদি তুমি কল্পনা করতে পারো, অ্যারেতে কোন পজিশনে তুমি দাঁড়িয়ে আছো, ফর এক্সাম্পল এই হচ্ছে তোমার অ্যারের অবস্থা। সো অ্যারেতে বিভিন্ন পজিশনে ডেটা থাকতে পারে। কাজ শুরু করার আগে, ফর এক্সাম্পল তোমার অ্যারের সাইজ তো যা খুশি তাই হোক না কেন, ক্যাপাসিটি যাই হোক না কেন, তুমি যদি ম্যাক্স স্টককে 5 দিয়ে সেট করো, তার মানে প্রথম 5টা পজিশনই আসলে স্ট্যাকের অংশ, এই অ্যারের বাকি অংশটা স্ট্যাকের অংশ নয়, এটাই আমার স্ট্যাক। সবার আগে টপকে কোথায় সেট করা লাগে কেউ জানে নাকি? টপ কোথায় সেট হয়ে থাকে? সবার প্রথমে তো স্যার একদম নিচে। একদম কোনো কিছুই করিনি, কোনো পুশ করি নেই, কোনো পপ করি নেই, নিচে টপ কোথায় দাঁড়ায় থাকবে? ওটাই, যেটাই এন্ড ওটাই টপ। ফার্স্ট পজিশনে, এখানে। স্যার কারণ ওখান থেকে কিছুই নাই, তখন ডাটা তো ইনপুটই হয় রাইট। নাই, তখন ওখানেই টপ, থাকবে। শোনো, টপ যেখানে পয়েন্ট করছে বুঝতে হবে যে সেই পজিশনে ডেটা আছে, বা আমাদের লেটেস্ট বা সর্বশেষ ডেটাটা ওই পজিশনে আছে। কিন্তু এখন পর্যন্ত কি স্ট্যাকে কেউ ঢুকেছে বা বের হয়েছে? না, না স্যার। স্ট্যাক খালি। এই কারণে সবসময় টপকে ডিসাইড করাবে একবার পিছন থেকে, অর্থাৎ অ্যারের ইন্ডেক্স যদি 0 থেকে স্টার্ট হয়, টপকে স্টার্ট করাবো সবসময় কোথা থেকে? -1 থেকে। মাইনাস। এরপরে যখনই নতুন কোনো আইটেম আছে তোমার হাতে ইনসার্ট করার মতো, ফর এক্সাম্পল তোমার একটা সংখ্যা আসছে 15, এটা ইনসার্ট হতে চায়, পুশ হতে চায়, পুশ করার সময় ফার্স্টে চেক করবে যে টপের ভ্যালুটা তোমার ম্যাক্স সাইজ যেটা 5, তার চেয়ে তার সমান হয়ে গেছে কিনা। না, এটা ওর থেকে অনেক ছোট আছে, তার মানে আমার স্ট্যাকে অনেক জায়গা আছে এখনো ইনসার্ট করার মতো। সো ইনসার্ট করাবো কোন পজিশনে? টপ পজিশনে না, আগে টপের ভ্যালুটা 1 বাড়াই নিব, বাটাই নেব, তারপর again। তারপরে যেই পজিশনে আসবে -1 এ ছিল এটা 0 নিয়ে আসবো। এখন এই পজিশনটা হচ্ছে ফার্স্ট ভ্যালিড পজিশন, যেই পজিশনে ডেটা ইনসার্ট হতে পারে সেই পজিশনেই ডেটা রাখবো। সো ঘটনাটা আসলে এখানে তাই করা হয়েছে। এখানে দেখো স্ট্যাকের টপ পজিশনে আমরা ওই আমাদের পছন্দসই যে আইটেম পুশ হওয়ার জন্য আসছে তাকে রাখবো, বাট তার আগে আমাদের এসেনশিয়াল কাজ হচ্ছে টপের ভ্যালুটা 1 বাড়িয়ে নেওয়া প্রতিবার। আর তারও আগে এসেনশিয়াল বিষয় হচ্ছে এই কন্ডিশনটা চেক করে নেওয়া যে টপ এখন ম্যাক্স স্ট্যাক সাইজকে ধরে ফেলেছে কিনা। যদি না ধরে ফেলে তাহলে চলবে কাজ। সো দ্যাট ইজ দ্য হোল প্রসিডিউর অফ পুশিং অ্যান এলিমেন্ট ইনটু দ্য স্ট্যাক। খুবই সিম্পল কাজ, খালি দুইটা স্টেপ মনে রাখবা। ফার্স্টে একটা কন্ডিশন চেক করতে হবে, ম্যাক্স স্ট্যাকের ক্যাপাসিটির সাথে আমার টপের একটা কম্পারিজন চালাতে হবে। যদি দেখতে পারি যে এখন পর্যন্ত টপের ভ্যালু ওকে ক্রস করেনি বা ওকে টাচ করেনি, দ্যাট মিনস এখনো আমার স্ট্যাকে পর্যাপ্ত জায়গা আছে। সো যখন পুশ করাতে আসবো তার আগে টপের ভ্যালুকে 1 ইনক্রিমেন্ট করব। সো টপ একটা এমটি স্পেসের দিকে ইন্ডিকেট করবে যে এই স্পেসটা সেই জায়গা যেখানে নতুন এলিমেন্ট আসতে পারে, বসতে পারে। সেই পজিশনে, স্ট্যাকের টপতম পজিশনে আমরা আমাদের আইটেমকে ইনসার্ট করাবো। দ্যাটস ইট। স্ট্যাকে ইনসারশন বা স্ট্যাকে পুশ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কাইন্ডলি একটু ফিডব্যাক দিতে হবে স্যার। আচ্ছা,
স্যার ম্যাক্স স্ট্যাক যেটা স্যার, এটা কি স্যার আমরা নাম্বার অফ এলিমেন্ট যে নিই সেটার সমান হবে হবে না? মানে অ্যারেতে যে আমরা নাম্বার অফ এলিমেন্ট নেই, এটা আসলে তোমার পছন্দ মতো। ফর এক্সাম্পল তোমরা যখন একটা অ্যারে ডিক্লেয়ার করো, অ্যারের যে ইনিশিয়াল সাইজ দাও, ঠিক আছে, জি স্যার। এটা এটা সেটাও মিন করতে পারে। অথবা আমরা কি কি করি, কোন একটা অ্যারে যখন ডিক্লেয়ার করি তারপরে কি বলি, এটা তার ক্যাপাসিটি। বাট অ্যারেটা ডিক্লেয়ার করার সময় আমরা অ্যারের সাইজ এন আলাদাভাবে ইউজার থেকে চেয়ে নিই না? জি স্যার। আসলে বেসিক্যালি এই টোটাল 100 সাইজের রুম, বাসার মধ্যে কতগুলো রুম বেসিক্যালি আমার ওই অ্যারেটার কাজে ইউজ করব। তো এন এর ভ্যালু যদি আমরা 20 নিয়ে নেই, তখন ওই 100 সাইজের বাসার মধ্যে প্রথম 20টা ঘর থাকে আমার ওই অ্যারের সদস্য, তাই না? জি স্যার। একই রকম ভাবে স্ট্যাকের কাহিনীটাও সেম। যখন আমরা অ্যারে দিয়ে স্ট্যাক ইমপ্লিমেন্ট করব, অ্যারে তুমি তোমার পছন্দ মতো একটা ডিক্লেয়ার করো, এরপরে তুমি এন বা ম্যাক্স স্ট্যাক ডিক্লেয়ার করে নাও। ওইটার ভ্যালু যদি এর থেকে অবশ্যই ছোট কিছু একটা হতে হবে। সো এই হচ্ছে তোমার স্ট্যাকের ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি। তার মানে একটা কুয়োর মতো জায়গা যেখানে কয়টা প্লেট টানা রাখা যাবে, এই সংখ্যক ম্যাক্স স্ট্যাক সংখ্যক এলিমেন্টকে উপরে উপরে রাখা যাবে। সো এই কুয়োটা আরো বড় হতে পারে, কিন্তু আলটিমেটলি বাকি স্পেসটা আমরা ইউজ করব না। স্যার এখানে যেহেতু আমরা যে অ্যারে দিয়ে করব স্যার এটা, তাহলে অবশ্যই তো ম্যাক্স স্ট্যাকটা হচ্ছে n-1 হতে হবে সব সময়। সরি আরেকবার, রাইট, তুমি যদি 0 থেকে স্টার্ট করো হ্যাঁ, অবভিয়াসলি কারণ আমি যদি ম্যাক্স স্ট্যাক যদি আমি ওই 20 কে ধরে কাজ করি তাহলে স্যার ভুল অ্যান্সার দেখাবে, কারণ অ্যারে দিয়ে কাজ করেন। কারণ আমি হচ্ছে অ্যারের আমি লেন্থ হচ্ছে আমি 20, আমি যদি ম্যাক্স স্ট্যাক আমি হচ্ছে 20 ধরি, তাহলে তো স্যার এখানে ভুল থাকবে, কারণ আমরা অ্যারে দিয়ে হ্যান্ডেল করছি এখানে। সুডো কোডে আসলে ধরে নেওয়া হয়েছে তোমার লোয়েস্ট পজিশন 1, লাস্ট পজিশন হচ্ছে ম্যাক্স স্ট্যাক। তুমি যদি অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করো, তাহলে অ্যারের তো লোয়েস্ট পজিশন কত, ইনডেক্স কত, 0। সেক্ষেত্রে তুমি ম্যাক্স স্ট্যাক -1 এর সাথে কম্পেয়ার করে দেখবা, তাই না? আলটিমেটলি সুডো কোডকে ইমপ্লিমেন্ট করতে চাইলে যে যে কোড ইমপ্লিমেন্ট করুক, সেই কোডের বা সেই ল্যাঙ্গুয়েজের যে রেস্ট্রিকশনস আছে সেটা মেনে করতে হবে, তাই না ব্যাপারটা? তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে এই। আচ্ছা, তো আমরা আলটিমেটলি স্ট্যাকে কোনো একটা কিছু পুশ করা, কোনো ডেটা পুশ করাটা আমরা বুঝে ফেললাম। এখন আমরা আসি স্ট্যাক থেকে কিভাবে ডেটা পপ করতে হবে। বোঝো ব্যাপারটা? স্ট্যাক এই অবস্থায় আছে, ফর এক্সাম্পল স্ট্যাকে প্রথম একটা ডেটা আছে 7, একটা ডেটা আছে 3, 2, ফাইন, এরকম কিছু একটা অবস্থায় স্ট্যাকের সাইজ আরো বড়। সো স্ট্যাকের টপ এখন কোথায় আছে? এই পজিশনে টপ আছে। টপের ভ্যালু কত? ফর এক্সাম্পল 3। এটা হচ্ছে পজিশন নাম্বার 1, এটা 2, এটা 3, ঠিক আছে? আর ম্যাক্স পজিশন হচ্ছে ফর এক্সাম্পল 5। এখন প্রশ্ন হচ্ছে পপ করার সময় কি আমাদের এই ম্যাক্স স্ট্যাক পজিশনটাকে দেখার দরকার আছে? এখন কি আর ওভারফ্লো হওয়ার কোনো চান্স আছে? না, কোনো ডাটা থাকলেই কি হবে? রাইট, ডেটা থাকলেই সেটাকে পপ করা যাবে। এখন একটা জিনিস তোমাকে চেক করা লাগতে পারে, লাগবে না যে তা না। যদি স্ট্যাকটা একদম এমটি হয়, তাহলে তুমি কাকে পপ করবে? তাহলে পপ করার মতো কোনো অপশন থাকে না। এই কারণে আগেরবার যেমন পুশ করার সময় একটা প্রিকশন নিয়েছিলাম যে আমরা ওভারফ্লো করে ফেলছি কিনা সেটা চেক করতাম, পপ করার সময় একটা প্রিকশন নিব যে আমরা ফাঁকা কুয়ো থেকে পানি তুলতে চাচ্ছি কিনা। সো কন্ডিশনটা হবে টপের ভ্যালুটা 0 কিনা। এই ইয়ার কোশ্চেনের অ্যান্সার তো পেয়ে গেছো মনে হয়। এই যে যে প্রশ্নটা করলো, দেওয়ান যে প্রশ্নটা করলো, দেলোয়ার যে প্রশ্নটা করলো যে স্যার টপের পজিশন আসলে কি হবে। দেখো টপ 0 মানে হচ্ছে আসলে আলটিমেটলি এটা ফার্স্ট পজিশন 1। এই টপের পজিশন আমরা বলেছি না যে লাস্ট থেকে এক ঘর পিছন থেকে শুরু করব। সো আলটিমেটলি যদি টপের ভ্যালু 0 থাকে, তার মানে কি এখন পর্যন্ত স্ট্যাকে কেউ পুশই হয়নি। অ্যাটলিস্ট একটা এলিমেন্ট যদি পুশ হতো, তাহলে তো টপের ভ্যালুটা কি থাকতো, 1 থাকতো। তো টপের ভ্যালু ইনিশিয়ালি আমরা করে রাখি কত দিয়ে, 0 দিয়ে। এবং এটা যদি 0ই থাকে পপ করার সময়, তাহলে কি আমরা কোনো কিছু পপ করতে পারবো না? আমরা মেসেজ দিব যে এটা আন্ডারফ্লো হবে, মানে আসলে এখান থেকে নেওয়ার মতো কিছু নাই। আর যদি এই কাহিনী না হয়, তাহলে খুবই ভালো। কোন পজিশন থেকে পপ করব? টপ পজিশন থেকে। সো টপ পজিশন থেকে পপ করা মানে হচ্ছে এইটাকে সরাই অন্য কোনো একটা ভেরিয়েবলে রাখা। সো আলটিমেটলি মনে করো এই 2 কে যদি আমরা তুলে ফেলি, 2 কে যদি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাও, এরকম করতে পারো। তুমি একটা ভেরিয়েবলের মধ্যে স্ট্যাকের টপ পজিশনের ভ্যালুটা জমা রাখবে। সো 2 চলে গেল আইটেমের কাছে, একে নিয়ে তুমি মনে করো কোনো একটা কাজ করতে চাও, সেটা তোমার ব্যাপার। বাট পপ সে হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে পপ হয়ে গেলে স্ট্যাকের ফিজিক্যাল কি চেঞ্জ আসা উচিত? স্যার একটা টপ কমে যাবে, আমার লেন্থ কমে যাবে, স্ট্যাকের লেন্থ। রাইট, মানে এই ব্যক্তিকে এখন আর পপ করার পরে কি শেয়ার আমার স্ট্যাকের অংশ থাকা উচিত? থাকবে না। তার মানে আমি কিভাবে করতে পারি? এই ব্যক্তিকে কিন্তু ফিজিক্যালি ডিলিট করা সম্ভব না। একটা জিনিস বলি, ফিজিক্যাল মেমোরি লোকেশনে এই ব্যক্তি থাকতে পারে, কিন্তু তুমি যদি বলো আমার টপ এই পজিশনে চলে আসো, ভ্যালু কমায় দিলেই হয়ে যাবে স্যার। রাইট।
রাইট, কম্পাইলার সবসময় দেখে 0 থেকে টপতম পজিশন, এই হচ্ছে তোমার স্ট্যাকের কারেন্ট এলিমেন্টস। সো টপকে যদি এক ঘর নিচে নামিয়ে আসো, এই ব্যক্তি যদি ফিজিক্যাল ওই লোকেশনে বসেও থাকে, এখন আর সে আমার স্ট্যাকের সদস্য নয়। সো আমাদেরকে কি করতে হবে, যখন কোনো আইটেমকে আমরা রিট্রাইভ করব, বের করে নিয়ে আসবো, পপ করব, সাথে সাথে টপের ভ্যালু 1 কমাই দিতে হবে। সো পুশ আর পপের ডিফারেন্সটা এখানে, পুশ করার সময় ওভারফ্লো করে ফেলছে কিনা চেক করতে হয়, পপ করার সময় আন্ডারফ্লো হয়ে যাচ্ছে কিনা চেক করতে হয়। ওভারফ্লো হবে কখন, যখন টপের ভ্যালু ম্যাক্স স্ট্যাকের সমান হবে। আন্ডারফ্লো হতে পারে কখন, যখন টপের ভ্যালু 0। আফটার এভরি পুশ তোমার, বিফোর এভরি পুশ, পুশ করার আগে টপের ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে নেওয়া জরুরি। আর আফটার এভরি পপ স্ট্যাকের ভ্যালু বা টপের ভ্যালু 1 লেস করে ফেলা জরুরি, যাতে স্ট্যাকের সঠিক ফিজিক্যাল স্ট্রাকচারটা তুমি বুঝতে পারো। আমার মনে হয় ঠিক আছে নাকি? স্ট্যাকে পুশ এবং পপ করার বিষয়টা কি আমরা বুঝতে পারছি? তাহলে আমরা সামনের কাজে যাই। এই গেল স্ট্যাকের বেসিক পুশ এবং পপ। স্ট্যাক রিলেটেড এই দুটো জিনিসই সবচেয়ে বেশি কাজে লাগে। স্ট্যাকের একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে হয়তো ল্যাবে করতে দেওয়া হবে এবং সামনে আমরাও চাইবো, স্ট্যাকের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করা যায়। স্ট্রিং রিভার্সের কাজ আমরা করেছি না, মনে আছে? স্ট্রিং রিভার্স করেছি। হ্যাঁ, স্ট্রিং রিভার্সটা খুব মজার, স্ট্যাকের মাধ্যমে করা যায়। ফর এক্সাম্পল, আমার নামটাকে যদি আমি এখানে পুশ করি একটা একটা ক্যারেক্টার করে, সবার আগে আমার নামে আছে পি, এরপরে আছে আর, এরপরে আই, এরপরে টি, এরপরে ও, এরপরে এম। খেয়াল করে দেখো আমার নামটাকে আমি কি করেছি, প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পুশ করেছি। টপ আছে কোথায়? টপ আছে এম এর কাছে। দেখো যখন পুশ করেছি, আমার নামের প্রথম ক্যারেক্টারটা সবার নিচে চলে গেছে স্ট্যাকে, সবার উপরে আছে আমার নামের লাস্ট ক্যারেক্টার। আমি যদি আমার নামে রিভার্স চাই, তাহলে কি অর্ডারে প্রিন্ট করতে হবে বলো তো? এই অর্ডারে প্রিন্ট করতে হবে না? রিভার্স অর্ডারে প্রিন্ট করলি, রিভার্স অর্ডারে প্রিন্ট করতে হবে। এবং এটা করতে চাইলে কি করতে হবে বলতো? জাস্ট স্ট্যাকটা একদম এমটি হওয়ার আগ পর্যন্ত আমরা পপ চালাতে পারি না? পপ করে যাকে পাবো তাকে প্রিন্ট করে দেব। প্রিন্ট করলে হবে। এবং একটা লুপ চালিয়ে তুমি কিন্তু এই কাজ করতে পারো। কতক্ষণ পর্যন্ত তুমি টপে দাঁড়িয়ে আছো, টপ থেকে তুমি চলবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তুমি গ্রেটার দেন 0 আছো। তার মানে এটা যদি 1 পজিশন হয়, হ্যাঁ, এটা যদি টপ পজিশন হয়, তার মানে এই একের নিচে চলে গেলে আর স্ট্যাকে কিছু নাই, স্ট্যাক খালি। এই পর্যন্ত তুমি কি করবে? প্রত্যেকবার এলিমেন্টকে আইটেমের মধ্যে নিয়ে এসে পপ করবে, টপের ভ্যালু 1 করে কমাই দিবে। এবং যাকে তুমি পপ করছো ওই যে আইটেম, ওই আইটেমের মধ্যে ফার্স্টে ঢুকবে এম, সাথে সাথে আইটেম প্রিন্ট। সো আলটিমেটলি 5-6টা প্রিন্টের পরে তুমি আমার নামের উল্টো অর্ডারটা দেখতে পাবে। সো বেসিক স্ট্যাক ইউজ করে এই কাজটাকে খুব সুন্দরভাবে করা যায়, অ্যারের থেকে বেটার। ব্যাপারটা বোঝা গেছে? বাসায় সবার জন্য একটা কাজ দিব, একটা স্ট্যাক ইমপ্লিমেন্ট করবে। চাইলে তোমরা কোডটা নেটে সুডো কোডটা দেখতে পারো, কোনো সমস্যা নাই। বাট এটা খুবই সিম্পল জিনিস। ফার্স্টে তোমরা যেটা করবে, তোমার নামের যে ক্যারেক্টার গুলো সেগুলোকে আগে স্ট্যাকে কি করতে হবে? পুশ করতে হবে। ফার্স্টে পুশ অপারেশন চালাবে। পুশ অপারেশন কতক্ষণ পর্যন্ত চলবে? তোমার নামের প্রত্যেকটা ক্যারেক্টার দেওয়া পর্যন্ত। তো তুমি মনে করো কোন একটা স্ট্রিং এর মধ্যে অলরেডি তোমার নাম রেখে দিয়েছো, এখন এই স্ট্রিং এর ক্যারেক্টার বাই ক্যারেক্টার গিয়ে এই ক্যারেক্টার গুলোকে কোথায় পুশ করবে? কোন একটা ক্যারেক্টার অ্যারের মধ্যে। আবার লাস্ট পজিশনে দাঁড়িয়ে থাকবে টপ। এরপরে তুমি চালাবে একটা রিকার্সিভ না, আসলে একটা পপ অপারেশন, যেটার মাধ্যমে আবার তুমি এই থেকে এই অর্ডার পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টকে স্ট্যাক থেকে বের করে নিয়ে আসবে এবং প্রিন্ট দিবে। দেখবা যে তোমার নাম উল্টো অর্ডারে প্রিন্ট হয়ে গেছে। স্যার খুব সিম্পল অপারেশন এবং খুবই স্ট্রং টুল। হ্যাঁ প্লিজ। স্যার এখানে আমরা তো অ্যারেতে অলরেডি আইটেম গুলো রাখতেছি, তাহলে সেখান থেকে আমরা ডিরেক্ট পপ করলে হয় না? আবার পুশ কেন করতে হবে? না, আবার পুশ করতে হবে না। মানে তুমি যদি ক্যারেক্টার ইনপুট নেওয়ার সময় যেই মানে অ্যারেটা ইউজ করছো সেখানে পুশ হিসেবে ইউজ করো আর কি। মানে আমার কথা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পুশ করো, তাহলে ব্যাপারটা সুন্দর হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? স্যার এরপরে একই পপ সাথে করার পুশ সময় পপ দুইটাই হয়ে যাচ্ছে। হ্যাঁ রাইট, ঠিক আছে। তো এটার জন্য তোমরা নেটে अवेलेबल কোড পাবে, চাইলে একবার চেক করতে পারো। ল্যাবেও এটা নিয়ে কাজ করা হবে এবং পরীক্ষার সময় এই কোশ্চেনটা অনেক সময় করা হয় যে কোন একটা স্ট্রিংকে আমরা রিভার্স করতে চাই ইউজিং স্ট্যাক, কিভাবে করব। সো তখন তোমরা এই পুশ এবং পপে আমাকে পুশ এবং ইউজ করে এটা করতাম ডাইরেক্ট। আমি একটা পুশ, তখন আমার নামগুলো স্ট্যাকে যাবে। পপ পপ করার সময় যেহেতু রিভার্স অর্ডারে সবকিছু আসে, পপ আমাকে সেই সুবিধা অটোমেটিক করে দেয়। সো আলটিমেটলি খুব ইজিলি পপ করার সাথে সাথেই আমরা আমাদের নামের রিভার্স ভার্সনটা দেখতে পাবো।
আচ্ছা, সো একটা অপারেশন আমি বলেই দিলাম। আর স্ট্যাকের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাকে বলা হয়ে থাকে এক্সপ্রেশন ট্রান্সফরমেশন। এক্সপ্রেশন ট্রান্সফরমেশন মানেটা তোমাদের বলি, আমরা যে ম্যাথমেটিক্যাল নোটেশন নিয়ে কাজ করি, এখানে 3 ধরনের নোটেশন আছে। কত ধরনের? 3 ধরনের। তোমরা দেখেছো না, ওই যে স্ট্রাকচার প্রোগ্রামিং এ আমরা প্রবলেম করেছি যে দুটো অপারেন্ট নাও এবং একটা অপারেটর নাও, একটা বেসিক ক্যালকুলেটর রেডি করো। এই প্রবলেমটা সবাই সলভ করেছি, তাই না ব্যাপারটা? অর্থাৎ মনে করো ফর এক্সাম্পল 5 3 নিব, তাদের মাঝখানে যোগ দিলে কি হবে? অ্যান্সার হবে 8, তাই না? এখানে 5 আর 3 হচ্ছে আমাদের অপারেন্ট, আর এটা হচ্ছে আমাদের তাদের মধ্যে ব্যবহৃত অপারেটর। এখন প্রোগ্রামিং এ বা ম্যাথমেটিক্সে এই যে অপারেন্ট এবং অপারেটরের মধ্যে যে সম্পর্কটা, এইটার 3টা ক্যাটাগরি আছে। আমরা হিউম্যানরা যে ক্যাটাগরিটাতে কাজ করে অভ্যস্ত, সেটা হচ্ছে দুই পাশে থাকবে অপারেন্ট আর মাঝখানে থাকবে কে? অপারেটর। এই ধরনের নোটেশনকে বলা হয়ে থাকে, কেউ জানে কিনা কি বলে? ইনফিক্স। এটাকে বলা হয় ইনফিক্স নোটেশন। ইনফিক্স কেন বলে জানো? অপারেটরটা কোথায় আছে সেটা দেখে বলতে হয়। অপারেটর আছে কি দুটার মধ্যবর্তী জায়গায় না, এই জন্য এটার নাম হচ্ছে ইনফিক্স। সো অপারেন্ট, তারপরে অপারেটর, তারপরে সেকেন্ড অপারেন্ট, এই হচ্ছে একটা অর্ডার, যে অর্ডারে আমরা হিউম্যানরা কোন একটা এক্সপ্রেশনকে দেখতে পছন্দ করি। কিন্তু কম্পিউটারের জন্য এই ধরনের অপারেশনের ক্ষেত্রে ইনফিক্স নোটেশনটা খুব একটা কার্যকরী না। কম্পাইলার যখন কাজ করতে চায়, সে ইনফিক্স নোটেশনটা পছন্দ করে না। তার কাছে এর থেকে পছন্দসই আরো দুটো নোটেশন আছে, এই জন্যই টোটাল 3টা বললাম। ওরা যে নোটেশন পছন্দ করে, একটা নাম হচ্ছে প্রিফিক্স নোটেশন, প্রিফিক্স নোটেশন, আর আরেকটা হচ্ছে পোস্টফিক্স নোটেশন। এই দুটোর মধ্যে পার্থক্য কি? ইনফিক্সের সাথে তাদের নামই পার্থক্য, প্রি এবং পোস্ট। সো প্রি মানে হচ্ছে অপারেটরটা থাকবে আগে, অপারেন্ট দুটো থাকবে তারপরে। সো যদি কখনো তুমি a প্লাস বি লেখো, এটা কোন ধরনের নোটেশন? এটা ইনফিক্স নোটেশন। কিন্তু এই ব্যক্তির যদি প্রিফিক্স নোটেশনটা তুমি দেখতে চাও, তাহলে সেটা হবে আগে অপারেটর, তারপরে অপারেন্ট দুটো, প্লাস এবি। আমরা এটা দেখতে খুব একটা অভ্যস্ত না, কিন্তু কম্পাইলারের জন্য এটা সুন্দর। ফার্স্টে অপারেটর, দেন অপারেন্ট 1, অপারেন্ট 2। প্রি বা আগে যেহেতু অপারেটর আছে, এই জন্য এটা প্রি অর্ডার নোটেশন বা প্রিফিক্স নোটেশন। আর পোস্টফিক্স নোটেশন মানে হচ্ছে উল্টা, এবি প্লাস, অপারেটর থাকবে লাস্টে, অপারেন্ট দুটো থাকবে সামনে। ইনফিক্স কোনটা? ইনফিক্স আমরা বললামই, 3টাকে একসাথে লিখলে ইনফিক্স নোটেশন হচ্ছে এ, তারপরে ইনসাইডে হচ্ছে অপারেটর, তারপরে সেকেন্ড অপারেন্ট। সো এই 3 ধরনের নোটেশন একটা থেকে আরেকটাই আমরা কিভাবে কনভার্ট করতে পারি। ফর এক্সাম্পল, আমরা তোমাকে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিলাম, যেটাকে ইনফিক্স অর্ডারে দিয়ে দিলাম। ইনফিক্স অর্ডারে যেটা আমরা দেখতে পছন্দ করি, যদি বলা হয়ে থাকে যে এটাকে প্রিফিক্স বা পোস্টফিক্স অর্ডারে ট্রান্সফর্ম করো, তখনই তোমার এই জিনিসটা জানা লাগবে, এক্সপ্রেশনের ট্রান্সফরমেশন কিভাবে করতে হয়। ব্যাপারটা কি আমি বুঝাতে পারলাম কিনা? আমরা কি করতে চাচ্ছি, যে কোনো একটা এক্সপ্রেশন যেটা ইনফিক্স অর্ডারে আমরা ইনপুট নেব, সেটাকে কিভাবে প্রিফিক্স বা পোস্টফিক্স অর্ডারে দেখা যায় সেটা আমরা বের করার চেষ্টা করব। এবং এই কাজে খুব ভালো হেল্প করে কে? স্ট্যাক। স্ট্যাকের সাহায্য নিলে এই কাজটা খুব সিম্পলি করা যায়। সবাই অনুমতি দিলে আমি শুরু করি কিভাবে আমরা এই কাজটা করতে পারি, যদি বেসিক আইডিয়াটা সবাই বুঝতে পারে। তো আমরা যেটা করতে চাচ্ছি, আচ্ছা, in common arithmetic operations the operator symbol is placed between its two operands, which is called infix notation. Very good, যেটা আমরা জানি a plus b, অপারেটর মাঝখানে, c minus d, অপারেটরটা c আর d দুটো অপারেন্ডের মাঝখানে। এখন ওই যে দুইটা ডিফারেন্ট নোটেশনের কথা বললাম, একটা যেটাকে আমরা প্রিফিক্স নোটেশন বলেছি, সেটার একটা নাম আছে, সেটাকে বলা হয়ে থাকে পোলিশ নোটেশন। কি নাম? পোলিশ নোটেশন। অনেক সময় পরীক্ষার প্রশ্নে ইনফিক্স নোটেশন না পেয়ে তোমরা এই নামটাও পেতে পারো, পোলিশ নোটেশন, যেটা আসলে পোলিশ নোটেশন আসলে আর কিছুই না, প্রিফিক্স। প্রিফিক্স নোটেশন। আচ্ছা, সো a প্লাস b এর জন্য প্রিফিক্স নোটেশন হচ্ছে এই অপারেটর চলে আসবে আগে, অপারেন্ট দুটো চলে যাবে পরে। c মাইনাস d এর জন্য মাইনাস সাইনটা চলে আসবে আগে, অপারেটর ফার্স্টে, অপারেন্ট দুটো ডানে। এখন প্রশ্ন হচ্ছে
এক্সপ্রেশন তো সবসময় শুধুমাত্র দুইটা অপারেন্ড আর তাদের মাঝখানে একটা অপারেটর, এরকম না হয় আরেকটু কমপ্লেক্সও হতে পারে না? এই যে দেখো বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে, তো এই এক্সাম্পল গুলোর জন্য কি হতে পারে বা প্রিফিক্স নোটেশন কি হতে পারে সেটা তোমাদের সামনে দেখানো আছে। আমার মনে হয় এটা বুঝতে খুব একটা কঠিন কিছু না, বাট তারপরে একটু আলোচনা করে দিই কিভাবে এগুলো আসছে। a প্লাস বি ইন্টু সি, এটাকে তুমি যদি প্রিফিক্স অর্ডারে আনতে চাও, প্রথমে তুমি কাজ করবে কাদেরকে নিয়ে বলো দেখি? অপারেটর প্রায়োরিটি যেটা, রাইট, তোমাকে অপারেটরের প্রেসিডেন্সটা জানতে হবে বা অপারেটরের কার গুরুত্ব বেশি সেটা জানতে হবে। তবে যে কোনো অপারেটরের থেকে গুরুত্ব বেশি হচ্ছে ব্রেসের। ব্র্যাকেটের কাজ আগে থাকলে পাওয়ারের চাইতেও কি বেশি স্যার? এক্সপোনেন্সের চাইতেও বেশি? এক্সপোনেন্স মানে পাওয়ারের চাইতেও কি বেশি? না, এইটার কাজ পাওয়ারের থেকেও বেশি। এটা কিন্তু কোনো অপারেটর না, প্যারেনথেসিস। যে কোনো কিছুর থেকে প্যারেনথেসিসের পাওয়ার বেশি, এরপরে শুরু হবে অপারেটর। অপারেটরদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার কার? পাওয়ার সাইনের। যদি কখনো পাওয়ার সাইন থাকে সেটা একটা অপারেটর এবং এটার গুরুত্ব সবচেয়ে বেশি, এটাকে সবার আগে তোমার সলভ করতে হবে। এরপরে কোনটা? এরপরে ভাগ এবং গুণ, এরপরে হচ্ছে বিয়োগ এবং যোগ। মানে এরা একই অর্ডারে। ভাগ এবং গুণ পেলে তুমি যে কোনো একটা আগে করতে পারো, বিয়োগ গুণ একসাথে থাকলে তুমি যে কোনো একটাকে আগে করো, সমস্যা নাই। কিন্তু যদি পাওয়ার সাইন থাকে, পাওয়ার সাইনকে অনেক সময় এইভাবে লেখে, এটাও লেখে, দুইটাই পাওয়ার সাইন। ঠিক আছে, আমরা এই এক্সপোনেনশিয়াল এটা দিয়ে অভ্যস্ত, বাট অনেক জায়গায় তুমি এই নোটেশনটা দেখতে পারো, উপরের দিকে তীর, আপার অ্যারো, এটাও পাওয়ার সাইন। সো দুটোই পাওয়ার সাইন, পাওয়ার সাইনের পাওয়ার সবচেয়ে বেশি, এরপরে আসবে ভাগ গুণ, এরপরে আসবে বিয়োগ যোগ। সো আসো আমরা চিন্তা করে দেখি এই এক্সপ্রেশনটাকে কিভাবে আমরা ইনফিক্স নোটেশন থেকে পোলিশ নোটেশনে বা প্রিফিক্স নোটেশনে কনভার্ট করতে পারি। খুবই সিম্পল কাজ। ফার্স্টে গুরুত্ব দিবে কার? এখানে অপারেটর আছে প্লাস এবং গুণ, কিন্তু একটা প্যারেনথেসিসের ব্যাপার আছে। প্যারেনথেসিস থাকলে আগে প্যারেনথেসিসের অংশটার কাজ আগে হবে। সো আগে আমরা সামলাবো a প্লাস বি এর কাজ, এইটাকে আগে প্রিফিক্সে কনভার্ট করো। সো এটা প্রিফিক্সে কনভার্ট করলে হয়ে যাবে প্লাস এ বি, নাকি? ভালো কথা। তার মানে এইটা এখন এক ব্যক্তি, এটা অলরেডি কনভার্টেড হয়ে গেছে, এটার একটা রেজাল্ট না? a প্লাস বি এর যোগফল একটা সংখ্যা আসতো, এটা সেই সংখ্যা ধরে নিবা এইভাবে। এরপরে তার সাথে আছে ইনটু সি, দিলাম ইনটু সি। খেয়াল করে দেখো, এখন তোমার হাতে ব্যক্তি আছে দুইজন, এই এক ব্যক্তি যে অলরেডি রেজাল্টেড, আর এই এক ব্যক্তি, এদের মাঝখানে অপারেটর হিসেবে আছে গুণ। সো আলটিমেটলি এটাকে যদি প্রিফিক্স করো তাহলে গুণ চলে আসবে আগে, এরপরে আসবে অপারেটর ওয়ান, সরি অপারেন্ট ওয়ান। অপারেন্ট ওয়ান এখন কে? প্লাস এ বি। এরপরে আসবে অপারেন্ট টু, যে ব্যক্তি হচ্ছে সি, ইনটু প্লাস এ বি সি, ইনটু প্লাস এ বি সি। ব্যাপারটা বুঝলাম কিনা? একটু চিন্তা করতে হবে, যখনই প্যারেনথেসিস থাকবে, প্যারেনথেসিস থাকলে ব্যাপারটাকে তোমার চিন্তা করতে হবে আগে এই ব্যক্তিদের সমন্বয়ে একটা রেজাল্ট আনবো। বি ইনটু সি প্যারেনথেসিসের মধ্যে আছে, সমস্ত কিছু কাজ করে আগে প্যারেনথেসিসের অংশটাকে সিম্পলিফিকেশন করতে হবে। তো বি ইনটু সি হয়ে যাবে ইনটু বিসি। তার সাথে ক্যালকুলেট করার জন্য কে আছে? এ প্লাস। তো ব্যাপারটা হচ্ছে এ প্লাস ইনটু বিসি, এদের দুইজনের মধ্যে এখন এ হচ্ছে আমার অপারেটর, মানে অপারেন্ট ওয়ান, এই হচ্ছে আমার অপারেন্ট টু, মাঝখানে অপারেটর হচ্ছে প্লাস। সো খুব সিম্পলি প্লাসকে আগে নিয়ে আসবো, অপারেন্ট ওয়ান কে আগে লিখবো, অপারেন্ট টু কে পরে লিখবো, ইনটু বিসি প্লাস এ ইনটু বিসি। ব্যাপারটা বোঝা গেল কিনা? যদি কারো কনফিউশন থাকে, স্যার এইভাবে কম্পিউটারে ইনপুট দিলে কি আউটপুটটা মানে আমরা যেভাবে ক্যালকুলেশন করব ওভাবে আসবে? কারণ স্যার মানে আমি এই ইনপুট দিলে এই আউটপুট আসবে কিনা? না স্যার, পলিশ দিলে ইনফিক্সটা আসবে কিনা? রাইট, পলিশ নোটেশন ইউজ করলে সবসময় প্রিফিক্স নোটেশনই আসবে। আমি তানহার প্রশ্নটা বুঝতে পারিনি, মানে জিনিসটা কি এটা বলছো নাকি? কোশ্চেনটা ছিল এখানে যদি আমরা কোনো ভ্যালু ইউজ করি, যেমন এখানে যে অপারেশনটা হচ্ছে এখানে যে ভ্যালু ইউজ করি, তাহলে আমার অ্যানসারটা কি সেম আসবে কিনা? রাইট, অ্যানসার সেম আসবে, অ্যানসার সেম আসবে। ও আমি বুঝতে পারছি, তুমি বলতে চাচ্ছ যে স্যার এবিসি এই তিন মানে অপারেন্ডের জায়গায় আমি যদি ভ্যালু ইউজ করি, তার মধ্যে ইনফিক্স অর্ডারে যদি রেজাল্টটা মানে যা দেওয়ার কথা এই কম্পিউটার পলিশে কি তাই দিবে কিনা সেম আসবে। যদি দেখো অ্যানসার যদি ডিফারেন্ট হয়ে যেত, তাহলে কি আর দুনিয়াতে এই নোটেশনের কনভার্সনটা আমরা শিখতাম? কখনো না। আমরা একটু পরে ইভালুয়েশন করে দেখবো যে আসলে কোন একটা ভ্যালু দিয়ে যদি আমরা ইনফিক্স শুরু করি, প্রিফিক্স বা পলিশ নোটেশনে সেম রেজাল্ট আসে কিনা, তাহলেই তো আমরা খুশি, নাকি? দ্বিতীয় প্রিফিক্স নামে একটু জানা স্যার এখানে একটু প্রশ্ন আছে স্যার। আমাদের যে আমরা তো ইনফিক্সে অভ্যস্ত, কিন্তু আমাদের কম্পাইলার গুলো হয় প্রিফিক্সে কাজ করে না আছে পোস্টফিক্সে কাজ করে। এই ক্ষেত্রে একটা সমস্যা কি স্যার, অনেক ক্ষেত্রে অনেক বড় ইকুয়েশন হলে
দুইটা কম্পাইলার দুই রকম অ্যান্সার দেয়, কারণ কি এই যেটা হচ্ছে প্রিফিক্সে করে সেটা একরকম দেয়, যেটা পোস্টফিক্সে করে সেটা একরকম দেয়। আসলে ইউনিভার্সাল পলিসিটা জেনে রাখাই ভালো। এখন যদি কোনো কম্পাইলার এটা করে, শোনো, পৃথিবীতে কোনো কম্পাইলার যদি একই ইনপুট সেটের জন্য ডিফারেন্ট আউটপুট দেয়, দ্যাট মিন্স কোনো একটাতে ফর্মুলা আছে, দুটোই কারেক্ট বলা যাবে না, তাই না ব্যাপারটা? ম্যাথমেটিক্যালি যেটা কারেক্ট সেটার সাথে যে কম্পাইলার অ্যালাইনড আমরা সেই অ্যান্সারটাকে কারেক্ট ধরবো। কথা বোঝা গেছে? এটা কম্পাইলারের বাগ হতে পারে বা কম্পাইলারের ডিফারেন্ট কোনো নোটেশন থাকতে পারে, বাট এটা ইউনিভার্সাল ল হতে পারে না যে একই এক্সপ্রেশনের দুটো রেজাল্ট, এটা হতে পারে না। ঠিক আছে? তো সবসময় ওইটা ইয়ে করতে হবে। বড় ইকুয়েশনের জন্য আমি জানি না কোনো কম্পাইলার এরকম ডিফারেন্ট দেয় কিনা, দিতে পারে, বাট আমার মনে হয় যেগুলো খুব ভালো বিশ্বস্ত কম্পাইলার সেগুলোতে আসলে একই রকম আসা উচিত। যাই হোক, আমরা যখন ইনশাআল্লাহ প্রিফিক্স, পোস্টফিক্স এবং ইনফিক্স নোটেশন জেনে যাব, আমরা নিজেরাই বসায় দেখতে পারবো যে আসলে আউটপুট সেপারেট হয় না, ঠিক থাকে। একজন কি যেন বলছিল যে সেকেন্ডটাতে প্রবলেম আছে, সেকেন্ডটাতে মাল্টিপ্লিকেশন আগে হওয়ার কথা না? মাল্টিপ্লিকেশন তো আগেই হয়েছে, কিন্তু তুমি বলছো মাল্টিপ্লিকেশনটা আগে আসার কথা কিনা? জি স্যার। না, এটা কিন্তু বুঝতে হবে, এখানে কিন্তু বিসি এর মধ্যে মাল্টিপ্লিকেট করার পরে যে রেজাল্টটা তার সাথে এর যোগ, তার মানে লাস্টে কাজ হচ্ছে কার? প্লাস। কথা বোঝো? মানে এখানে আসলে সুপিরিয়র ব্যক্তি কিন্তু আসলে এইখানকার যে ব্যক্তি অপারেন্ড, এইখানকার যে অপারেন্ড আসবে তাদের মধ্যে প্লাস সাইন ঘটাতে হবে। হ্যাঁ, এর মধ্যে ডান পাশের জন্য একটা এক্সট্রা ক্যালকুলেশন আছে। এখানে সবসময় তোমরা এই চিন্তা করো না যে স্যার গুণ আর যোগ থাকলে সবসময় কি গুণ যোগের আগে দেখা যাবে, না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কোন অর্ডারে তোমার এক্সপ্রেশন দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে। আবার একবার বলে দিই, কোন অর্ডারে দেওয়া আছে, প্যারেনথেসিস মাথায় রেখে কাজ করবে, কাজ ইজি হবে। বি ইন্টু সি, এটাকে আগে পুলিশ নোটেশনে যদি নিয়ে আসো, এটা হয়ে যাবে ইন্টু বিসি, কাজ শেষ। এখন একে একটা ক্যারেক্টার মনে করো, তাহলে তোমার জন্য ইজি হবে। এই হচ্ছে এক ক্যারেক্টার, সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে এ, আর মাঝখানে আছে কে? যোগ। সো এই দুজনের মধ্যে যদি যোগ অপারেটর চালাও, এইটাকে যদি আবার তোমার প্রিফিক্স করতে হয়, তাহলে প্রিফিক্সে কি আগে আসবে? অপারেটর আগে আসবে। বোঝো? এই ব্যক্তিকে কি এখন আমি অপারেটর হিসেবে কানেক্ট করছি নাকি ক্যারেক্টার হিসেবে? এটা অপারেন্ট হয়ে গেছে এখন। এখন কিন্তু সে অপারেন্ট ইনটু বিসি, এখন মিলিতভাবে একটা অপারেন্ট, কারণ এটা একটা সংখ্যা আসবে। সো আলটিমেটলি এই ব্যক্তিকে আগে আনার কোনো সম্ভাবনা নাই। আমাদের এখনকার অপারেশনের জন্য অপারেটর হচ্ছে প্লাস, প্লাস চলে যাবে আগে, দেন অপারেন্ট 1, তারপরে অপারেন্ট 2, যেটা হচ্ছে ইনটু বিসি থেকে আসবে। ব্যাপারটা বুঝাতে পারলাম কিনা? কখনো এটা চিন্তা করার কারণ নাই যে গুণ তো স্যার যোগের আগে, তাহলে গুণকে আগে লিখবো কিনা, না, ডিপেন্ডস অন ওয়্যার দে আর অ্যাপ্লাইড, কোথায় অ্যাপ্লাই হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। আসলে লাস্টেরটা একবার চেক করে দেখি, a প্লাস বি ভাগ সি মাইনাস ডি। দেখো প্যারেনথেসিসের কাজ আগে, দ্যাট মিন্স ফার্স্ট প্যারেনথেসিস হচ্ছে এই অংশটা a প্লাস বি, তাহলে এটাকে তুমি যদি চেঞ্জ করো এটা হয়ে যাবে প্লাস এ বি ভাগ, এটাকে আমি এখনই লিখলাম না, লিখলাম সি মাইনাস ডি, ধরো এরকম। এখন কোনটা কাজ বাকি আছে? স্টেপ বাই স্টেপ করলে এখন এই প্যারেনথেসিসের কাজ বাকি, তো প্লাস এ বি বসে থাকবে, অন্যজন এখনো রেডি হয় নাই, ভাগ ভাগের মতো বসে থাকবে, এটা হবে মাইনাস সিডি। এখন এইটা একটা অপারেটর অপারেন্ট, এইটা একটা অপারেন্ট, মাঝখানের অপারেটর হচ্ছে ভাগ, তার মানে আগে আসবে অপারেটর, এরপরে আসবে অপারেন্ট 1 প্লাস এবি, তারপরে আসবে অপারেন্ট 2 মাইনাস সিডি। ঠিক আছে কিনা? প্লাস এবি আমাদের অপারেন্ট 1, মাইনাস সিডি অপারেন্ট 2, আর এটা হচ্ছে ফাইনাল অপারেন্ট। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তো এই হচ্ছে পোলিশ নোটেশন বা প্রিফিক্স নোটেশনে ইনফিক্স নোটেশনের কনভার্সনটা। এখন প্রশ্ন হচ্ছে স্ট্যাকে এটা কিভাবে করব? এটা তো আমরা হাতে হাতে করে ফেললাম, বাট স্ট্যাকে তো একটা রুলস মেইনটেইন করে পুশ পপ করাইতে হবে, তাহলে ঠিকঠাক মতো এক্সপ্রেশনটা আসবে। সো আসো আমরা দেখি স্ট্যাকে আসলে এই ব্যক্তিকে কিভাবে পুশ করালে, এই নোটেশন গুলোকে কিভাবে রাখলে স্ট্যাক দিন শেষে আমাদেরকে এই অর্ডারে আউটপুটটা দিতে পারে, দেখার চেষ্টা করি। ওকে, সো এক্সপ্রেশনকে যখন আমরা পোস্টফিক্সে একটু দেখে নিই, পোস্টফিক্সের জন্য আমার মনে হয় আর খুব বেশি ডেলিবারেট আলোচনা দরকার নেই। যদি ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্ট করতে চাও, আমি লাস্টেরটাই শুধু দেখাই। এবার পোস্টফিক্সে কনভার্ট করব, একই রকম প্যারেনথেসিস যার আগে তার কাজ আগে হবে, a প্লাস বি এর কাজ আগে হবে। পোস্টফিক্স নোটেশনে এ বি এর পরে চলে যাবে প্লাস, a প্লাস বি কে যদি আমরা কনভার্ট করি এটা হয়ে যাবে এ বি প্লাস। বাকি অংশটা আপাতত সেম রাখি।
এরপর এবার তুমি কাজ করবে কিসে, সেকেন্ড প্যারেনথেসিসের জন্য। সো এবার এটা হয়ে যাবে ab প্লাস ভাগের মতো বসে থাকবে cd মাইনাস তোমার অপারেন্ড 1 অপারেন্ড 2, দিস ইজ দ্য অপারেটর। সো পোস্টফিক্স নোটেশনে অপারেটর যাবে লাস্টে। ফার্স্টে অপারেন্ড 1 ab প্লাস, তারপরে আসবে অপারেন্ড 2 cd মাইনাস, তারপরে আসবে ফাইনালি অপারেটর। ব্যাপারটা কি বুঝলাম কিনা সবাই? কনভার্সন প্রসেস ফ্রম ইনফিক্স টু পোস্টফিক্স। সো একই কথা, প্যারেনথেসিসের হিসাবটা বুঝতে পারলে জাস্ট অপারেটরকে ডানে রেখে কাজ করতে হয়, আর কিছু না। এই হচ্ছে ঘটনা। সো আলটিমেটলি যদি আমাদের নোটেশন দেওয়া থাকে ইনফিক্স, আমরা প্রিফিক্স এবং পোস্টফিক্সে হাতে হাতে চেঞ্জ করতে পারি। এখন আমরা দেখবো স্ট্যাকের সাহায্য নিয়ে এই কাজটা কিভাবে করা যায়। এই স্লাইডে শুধুমাত্র সরি এটা কি হচ্ছে, আচ্ছা এই স্লাইডে শুধুমাত্র ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্সনের সূত্রটা বলা আছে। এটার জন্য আমার একটু নিউ স্লাইডে যেতে হবে। এখানে রুলসটা বলা নাই, রুলসটা উল্লেখ করা নাই। তো রুলস যেখানে আছে সেই রুলসটা জানলে আমাদের জন্য কাজটা সহজ। আমরা আগে রুলসটা জেনে আসি। রুলসটা এই স্লাইডে নাই, যেখানে আছে সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি। ইনফিক্স টু পোস্টফিক্স। আচ্ছা, আমরা প্রথমে যে এক্সপ্রেশনটা চালাচ্ছি সেটা হচ্ছে ইনফিক্স থেকে পোস্টফিক্স নোটেশনে কিভাবে কনভার্ট করতে হয় এটা আগে দেখবো। এরপরে দেখবো ইনফিক্স থেকে কিভাবে প্রিফিক্সে কনভার্ট করতে হয়। অর্থাৎ আমরা যে নোটেশনে অভ্যস্ত সেখান থেকে আমাদের মানে কনভেনশনাল নয় এমন দুটো নোটেশনে কনভার্ট করতে গেলে কি করা লাগবে। প্রথমটা হচ্ছে ইনফিক্স টু পোস্টফিক্স নোটেশন কিভাবে করব। সূত্রটা একটু জেনে রাখো ভালো করে, অ্যালগরিদমটা জানলে কাজ করা খুব সহজ। ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্ট করার অ্যালগরিদমটা বলে, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? রাইট, জি স্যার। জি স্যার। আচ্ছা, অ্যালগরিদম বলে ফর এক্সাম্পল তোমার হাতে আমি ইনফিক্স ফরম্যাটে একটা এক্সপ্রেশন দিলাম যেটা এক্স, এটা হচ্ছে টোটাল বড় এক্সপ্রেশনটা শর্ট ফর্ম এক্স, এবং এটাকে আমার কনভার্ট করতে হবে ওয়াই তে, যেটা একটা পোস্টফিক্স নোটেশনে সেম এক্সপ্রেশন। কিভাবে করব? কয়েকটা স্টেপে কাজটা করতে হবে, খুব ঠান্ডা মাথায় শুনে নেই। ফার্স্টে কাজ শুরু করার আগে স্ট্যাকের মধ্যে একটা ফার্স্ট প্যারেনথেসিস ইনসার্ট করে নিব। কথা বুঝো, তোমার এক্সপ্রেশনের মধ্যে হয়তো কোনো ফার্স্ট প্যারেনথেসিস নাই, বাট তারপরেও এই কনভার্সনের রুলস হচ্ছে সবার আগে ফাঁকা স্ট্যাকের মধ্যে পুশ করব কাকে, একটা ওপেনিং ব্রেস বা ওপেনিং প্যারেনথেসিসকে, এই যে এইটাকে। এবং তোমার এক্সপ্রেশন এক্স যেটাকে তুমি এখন ওয়াই তে কনভার্ট করতে চাচ্ছ সেটা লাস্টে একটা ক্লোজিং প্যারেনথেসিস বা ক্লোজিং ব্র্যাকেট কল্পনা করে নিবে যে আছে, এবং তুমি অ্যাড করে নিবে। দ্যাট মিনস এটা বলে যে যদি তোমার এক্সপ্রেশন হয় সিম্পলি এরকম a প্লাস বি, ফর এক্সাম্পল ডি গুণন a প্লাস সি, মনে করো তোমার এক্সপ্রেশন এটাই হচ্ছে তোমার এক্স। এটাকে কনভার্ট করতে চাইলে ফার্স্টে তোমার কি করতে হবে, চিন্তা করে নিতে হবে যে স্ট্যাকের মধ্যে প্রথম যে ব্যক্তিকে পুশ করাবো সেটা কি, একটা ওপেনিং ব্র্যাকেট, কোনো কারণ ছাড়াই। দেখো এই এক্সপ্রেশনের শুরু থেকে তুমি যদি স্ক্যান করা শুরু করো, প্রথমে কিন্তু কোনো ওপেনিং ব্র্যাকেট নেই, বাট তারপরও কাজের শুরুতে এটা করতে হবে। এবং তোমাকে কি করতে হবে, এই এক্সপ্রেশনের লাস্টে একটা ক্লোজিং ব্র্যাকেট কল্পনা করে নিতে হবে। এমনিতেই ছিল না, বাট ইউ হ্যাভ টু ইমাজিন, এটা আমাদের কাজ করতে হেল্প করবে। জাস্ট এই দুইটা বিষয় দিয়ে আমরা স্ট্যাকের মানে অ্যালগরিদমের ফার্স্ট পার্টটা শুরু করলাম। এরপরে আমরা scan x from left to right and repeat step 3 to 6 for each element of x until the stack is empty. x হচ্ছে আমাদের ইনফিক্সে থাকা নোটেশন বা এক্সপ্রেশন, এটার বাম থেকে ডানে স্ক্যান করা শুরু করব, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অপারেটর বাই অপারেটর, প্যারেনথেসিস বাই প্যারেনথেসিস, অর্থাৎ যাকে সামনে পাবো তাকে স্ক্যান করব একটা একটা করে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না স্ট্যাকটা পুরোপুরি এমটি হয়ে যাচ্ছে। সো স্ট্যাকের দিকে সবসময় নজর দিন, স্ট্যাকটা কি ফাঁকা হয়ে গেল কিনা। দেখো এই জন্য কাজের শুরুতে কি করেছি, স্ট্যাকে একটা প্যারেনথেসিস পুশ করে রেখেছি, এখন কিন্তু স্ট্যাক মিনিমাম একটা ডেটা দিয়ে ফিল আপ আছে, স্ট্যাকটা খালি নাই। এরপরে কি করতে হবে, দেখো কার সময় কি করব, ইফ অ্যান অপারেন্ট ইজ এনকাউন্টার্ড অ্যাড ইট টু ওয়াই। যদি তুমি কোনো অপারেন্ট পাও, অর্থাৎ নাম্বার পাও, এবিসি এরকম কোন অপারেন্ট পাও, এদেরকে তুমি স্ট্যাকে পুশ করবে না, সরাসরি তুমি কি কোথায় নিয়ে যাবে, ওয়াই তে। তোমার আউটপুটের যে এক্সপ্রেশন তৈরি হবে সেখানে তুমি ওকে বসাই দিবে। ইফ এ লেফট প্যারেনথেসিস ইজ এনকাউন্টার্ড
পুশ ইট ইনটু দ্য স্ট্যাক। কাজের মধ্যে কোথাও যদি তুমি ওপেনিং ব্র্যাকেট পাও বা লেফট প্যারেনথেসিস পাও, এটাকে বলে লেফট প্যারেনথেসিস, এটা রাইট প্যারেনথেসিস। লেফট প্যারেনথেসিস পেলে সাথে সাথে ওকে কোথায় পুশ করব? স্ট্যাকে। যদি কোনো অপারেটর পাওয়া যায়, অপারেটর বলতে যোগ বিয়োগ গুণ ভাগ পাওয়ার সাইন, তাহলে এই 5 জনের মধ্যে ঘটনা কি ঘটবে দেখতে হবে। repeatedly pop from stack and add to y each operator on the top of the stack which has the same precedence as or higher precedence than operator। কথা বোঝো? মনে করো এটা আসলে যদি আমরা এক্সাম্পলটা দিয়ে বোঝাতাম তাহলে ইজি হতো। যদি স্ট্যাকে পুশ হওয়ার মতো কোনো হ্যাঁ আমার মনে হয় একটা এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পলে গিয়ে দেখালে আমার মনে হয় একটু বেশি গোলমাল লাগতেছে, এটা খুবই গোলমাল হয়ে যাবে। রাইট। আসো একটা এক্সাম্পলে চলে যাই। দেখো আমাদের এক্সপ্রেশন দেওয়া আছে, এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন অলরেডি তোমাকে ইনফিক্সে করে দেওয়া আছে, পোস্ট ফিক্সে নিতে হবে। আচ্ছা এখন কাজ কি দেখো, এটার মধ্যে অপারেটর আছে, গুণের কাজ আছে, যোগের বিয়োগের ভাগের, পাওয়ার সাইনও আছে, এক্সপোনেনশিয়াল সাইনও আছে। সো অপারেটরের অভাব নাই, ব্রেসেরও ব্যাপার স্যাপার আছে, আর অপারেন্ট তো আছে এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত। দেখি কিভাবে আমরা কাজ শুরু করব। ফার্স্ট কাজ, এখানে কয়েকটা সবসময় এই প্রবলেমটা সলভ করার জন্য একটা টেবিল তৈরি করবে। টেবিল তৈরি করার সময় একটা কলাম রাখবে যেটা হচ্ছে স্ক্যান কলাম, অর্থাৎ এখন তুমি কোন ক্যারেক্টারকে বা কোন সিম্বলকে স্ক্যান করছো। পরের কলামটা হবে স্ট্যাকে তুমি কাকে রাখছো বা স্ট্যাকের এখন বর্তমান অবস্থা কি। এরপরে আরেকটা কলাম রাখবে যেটা তোমার পোস্ট ফিক্স এক্সপ্রেশন, অর্থাৎ এটা হচ্ছে তোমার ওয়াই, এটা হচ্ছে তোমার ওয়াই মানে পোস্ট ফিক্স এক্সপ্রেশনের এখনকার অবস্থা কি। অর্থাৎ এই পোস্ট ফিক্স এক্সপ্রেশনের সর্বশেষ অবস্থাটাই বলে দিবে যে তোমার রেজাল্টটা কি হবে। সো এই 3টা কলাম ইম্পর্টেন্ট, পরের দুটো আসলে জাস্ট তোমার বোঝার সুবিধার জন্য দেওয়া আছে। তো আসো প্রথম কাজটা কি মনে করো, স্ক্যান করার আগেই আমরা স্ট্যাকে একজনকে পুশ করে রাখবো। কাকে? একটা লেফট প্যারেনথেসিসকে। মনে আছে কিনা? একটা লেফট প্যারেনথেসিস আমার স্ট্যাকে ঢুকে গেছে, কোনো কাজ শুরু হয়নি, কাউকে স্ক্যান করিনি এবং পোস্ট ফিক্স এক্সপ্রেশনে কেউ এখনো আসে নাই, স্ট্যাকে একটা এলিমেন্ট গেল, ভালো কথা। এইখান থেকে আমার নজর রাখতে হবে স্ট্যাক কখন খালি হয়। স্ট্যাক খালি হলে খেলা শেষ, বাট স্ট্যাক যতক্ষণ পর্যন্ত ব্যক্তি আছে ততক্ষণ কাজ চলবে। আসো প্রথম যাকে স্ক্যান করা হচ্ছে সে হচ্ছে আমাদের ক্যারেক্টার এ। এর কি রকম ব্যক্তি সেটা বুঝতে হবে। এ কি অপারেন্ট, অপারেটর না প্যারেনথেসিস? এ একজন অপারেন্ট। নিয়ম হচ্ছে অপারেন্ট পেলে কোনো দিকে তাকানো লাগবে না, তাকে সরাসরি পোস্ট ফিক্সে নিয়ে যাবা, এক্সপ্রেশনে নিয়ে যাবা, তাকে স্ট্যাকে রাখার দরকার নাই। ভালো কথা। এ আসলে এ চলে গেল এইদিকে, ভালো কথা। প্লাস অপারেটর আসছে একজন, অপারেটর আসলে একটা জিনিস চিন্তা করতে হবে, অপারেটর কখনো সরাসরি পোস্ট ফিক্স এক্সপ্রেশনে যাবে না, ও বসার চেষ্টা করবে স্ট্যাকে। বাট স্ট্যাকে বসতে গেলে ওর আবার একটু ব্যাপার আছে, মুরব্বীদেরকে ও একটু সম্মান করে। যদি কখনো দেখো এইখানে ওর থেকে মুরব্বী কোনো অপারেটর বসে আছে, মুরব্বী মানে বুঝছো ওর থেকে প্রেসিডেন্সের উপরে, তাহলে তাদেরকে আগে পপ করতে হবে, পপ করে এই এক্সপ্রেশনে নিয়ে আসতে হবে, তারপরে প্লাস বেচারা বা যে অপারেটর বসতে চায় তাকে বসাতে হবে। অর্থাৎ যে কোনো অপারেটর স্ট্যাকে বসবে তো ঠিক আছে, কিন্তু বসার আগে তার থেকে প্রেসিডেন্সের উপরে বা সমান যারা, সমান বা উপরে যারা, তাদের সবাইকে পপ করে কোথায় পাঠিয়ে দিবে? পোস্ট ফিক্স এক্সপ্রেশনে পাঠিয়ে দিবে, তারপরে সে স্ট্যাকে পুশ হবে। তো যখন প্লাস আসলো তখন সে স্ট্যাকের দিকে তাকালো, স্ট্যাকে কি কোনো অপারেটর ছিল আগে? ছিল না। খেয়াল করে দেখো, প্লাস যখন আমরা স্ক্যান করছি তখন স্ট্যাকের কি অবস্থা? মাত্র একটা প্যারেনথেসিস, কোনো অপারেটর নাই। সো প্লাস বলবে যে আমার জন্য কাউকে পপ করার দরকার নেই, আমি জায়গা মতো বসে পড়ি, সিট খালি। সো প্লাসকে স্ক্যান করার সাথে সাথে প্লাস পোস্ট ফিক্সে যাবে না, স্ট্যাকে গিয়ে বসলো, ভালো কথা। এরপরে কাকে স্ক্যান করব? প্যারেনথেসিস। প্যারেনথেসিস আসলে কোনো কথা নেই, প্যারেনথেসিস সরাসরি স্ট্যাকে বসে, কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই। সো ও এসেই বসে যাবে। এক্সপ্রেশন কিন্তু এখনো এ ছাড়া আর কাউকে পাই নাই, দেখি কাউকে পাই কিনা। বি আসছে, বি অপারেন্ট, অপারেন্টের সাথে স্ট্যাকের কোনো সম্পর্ক নাই, অপারেন্ট এসে সরাসরি পোস্টফিক্স এক্সপ্রেশনে বসে যাবে। ইনটু, ইনটু হচ্ছে কি একজন অপারেটর, সে আসবে, এসে দেখবে, খেয়াল করো, ইনটু দেখবে, দেখো আগে কিন্তু তার থেকে ছোট একজন আছে, কিন্তু ওর চিন্তা থাকবে এই প্যারেনথেসিস পর্যন্ত, প্যারেনথেসিস দিয়ে মোড়া অংশে ওর আগে ওর থেকে বড় কেউ আছে কিনা। কথা বোঝো? এই ফার্স্ট প্যারেনথেসিসের দিকে ওর তাকানোর দরকার নেই, ও তাকাবে সর্বশেষ যে প্যারেনথেসিস সেটার মধ্যে
ওর থেকে প্রেসিডেন্সে বড় কেউ আছে কিনা, যেহেতু নাই কেউ, তার মানে তার কাউকে পপ করার দরকার নেই, সে সরাসরি এখানে বসে যাবে। স্ট্যাক ধীরে ধীরে বড় হচ্ছে, এখানে কেউ এখনো আসলো না। সি এর কাছে আসো, সি এর জন্য অপারেন্ট সরাসরি সি এক্সপ্রেশনে চলে যাবে। মাইনাস, মাইনাস যখন এখানে আসবে, এবার মজার ব্যাপার, যখন মাইনাসকে স্ক্যান করছি, মাইনাস স্ট্যাকে আসতে গিয়ে দেখলো যে তার থেকে বড় একজন তার আগে বসে আছে, গুণ, প্রেসিডেন্সে মাইনাসের উপরে গুণ। সো সে কি করবে, ফার্স্টে একটা পপ করবে, কাকে, বড় জনকে। মাল্টিপ্লিকেশন সাইন পপ হবে, পপ হয়ে এক্সপ্রেশনে চলে আসবে এবং মাইনাস নিচে স্ট্যাকে বসবে। খেয়াল করে দেখো, এইটা হায়ার প্রেসিডেন্সে আছে বলে মাইনাসের তুলনায় গুণ বা মাল্টিপ্লিকেশন পপ হয়ে এক্সপ্রেশনে চলে আসবে এবং মাইনাস আমাদের স্ট্যাকে চলে যাবে। দ্যাটস ইট। ওকে, এবার আসো আমরা নিচে নামি বাকি অংশের জন্য। এরপরে আমাদের স্ট্যাকে ঢোকার মতো কি আছে, এরপরে আবার ফার্স্ট প্যারেনথেসিস, প্যারেনথেসিস যেহেতু আসছে, প্যারেনথেসিস সরাসরি স্ট্যাকে যাবে, কারোর সাথে কম্পেয়ার করার কোনো দরকার নাই। ডি আসবে, ডি সরাসরি এক্সপ্রেশনের অংশ, এক্সপ্রেশনে চলে যাবে। ভাগ সাইন, ভাগ সাইন আসছে, স্ট্যাকে ঢোকার আগে চেক করবে তার থেকে বড় কেউ সিরিয়ালে আগে আছে কিনা। না, প্যারেনথেসিসের মধ্যে ভাগের আগে কোনো অপারেটর নাই, দ্যাট মিন্স ভাগ সুন্দরভাবে কাউকে পপ না করে এখানে পুশ হবে। ই অপারেন্ট, স্ট্যাকে যাবে না, এক্সপ্রেশনে যাবে। পাওয়ার সাইন স্ক্যান হবে, স্ট্যাকে ঢোকার আগে চেক করবে যে সিরিয়ালে তার থেকে প্রেসিডেন্সে বড় বা সমান কেউ তার আগে আছে কিনা। দেখো, ভাগ সাইন কি তার থেকে বড় বা সমান? না, না স্যার, এটা অনেক ছোট। অপারেটর হিসেবে কিন্তু ভাগ পাওয়ার সাইনের থেকে বা এক্সপোনেনশিয়াল সাইনের ছোট, ছোট জনকে রেখে স্ট্যাকে ঢুকতে পারে, ছোট জনকে পপ করে না। সো ভাগও থাকবে, এই ব্যক্তি নিজেও স্ট্যাকের মধ্যে ঢুকে যাবে। খুব ভালো কথা। স্ট্যাক ধীরে ধীরে বড়ই হচ্ছে আমাদের, দেখি কাজ কিন্তু প্রায় শেষ। এফ অপারেন্ট, অপারেন্টের মতো জায়গায় চলে আসবে। ক্লোজিং ব্রেস, ক্লোজিং ব্রেস পেলে খুব সুন্দর কাজ। ক্লোজিং ব্রেস পেলে যেটা হবে, কোনো পুশ না, শুধু পপ। বাট কাকে পপ করব? আনটিল দা লেটেস্ট ওপেনিং ব্র্যাকেট। লেটেস্ট ওপেনিং ব্র্যাকেট পর্যন্ত যতগুলো অপারেটর আছে একটা একটা করে সবাইকে পপ করে নিয়ে আসবো। দেখো, যখন ক্লোজিং ব্র্যাকেটকে পেয়েছি, ক্লোজিং ব্র্যাকেট এখানে আসে নাই, বাট সে কি করেছে, দুজনকে পপ করে নিয়ে গেছে। ফার্স্টে কাকে পপ করেছে? পাওয়ার সাইনকে, পাওয়ার সাইন আগে বসছে। এরপরে পপ হয়েছে কে? ভাগ সাইন, ভাগ সাইন আসছে তারপরে। এবং এই যে ওপেনিং ব্র্যাকেট, লেটেস্ট ওপেনিং ব্র্যাকেট, সেটাকে ডিলিট করে দিতে হয়। ব্যাপারটা এরকম যে এই যে ক্লোজিং ব্র্যাকেট, সে আসার পরে ঘটনাটা কি দাঁড়ায়, এরকম দাঁড়ায় না? সো এই কারণে এই দুজন ব্যক্তির মাঝখানে যারা থাকে তারা অর্ডার ওয়াইজ পপ হয়ে এক্সপ্রেশনের সাথে যুক্ত হয় এবং এরা দুজন ভ্যানিশ হয়ে যায়। ঘটনা হচ্ছে এটা। যদি কখনো ক্লোজিং ব্র্যাকেট পাও, তখন যেটা করতে হবে, কোনো পুশ হবে না, পপ হবে। কোন পর্যন্ত? লেটেস্ট ওপেনিং ব্লেস পর্যন্ত যত অপারেটর আছে বা ক্যারেক্টার আছে সবাই পপ হবে। এই জায়গায় যদি ডিভাইডারটা আগে আসে, এক্সপোনেন্সটা পরে আসে, তাহলে কি সমস্যা আছে? তাহলে ভালো কথা, তোমার যদি আগে এই মানে স্ট্যাকের টপ কোথায় বুঝতে পারছো? স্ট্যাকের টপ হচ্ছে এই জায়গায়, জি স্যার। ওর কাছে। এখন এখানে যদি ভাগ থাকতো তাহলে ভাগ এসে আগে বসতো, এরপরে যদি অপারেটর হিসেবে এই ব্যক্তি থাকতো তাহলে এখানে এসে এক্সপোনেনশিয়াল বসতো, কোনো সমস্যা নেই। স্যার আমি যে অর্ডার আছে তুমি সেই অর্ডারে নিয়ে আসবে। মেইনটেইন না করলে না, তোমার এটা, হ্যাঁ রাইট, আমাদের এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমরা রুলস ধরে আগাবো, অটোমেটিক্যালি ঠিক মতো বসবে। ঠিক আছে, ওইটা নিয়ে কোনো টেনশনের বিষয় নেই। আচ্ছা, এরপরে আমরা শেষ করে ফেলি। এরপরে অপারেশনে আছে গুণ, এরপরে জি। সো মাল্টিপ্লিকেশন হিসেবে গুণ আসবে, গুণ এসে এইদিকে তাকাবে। দেখো আগের অবস্থা কি ছিল, ব্র্যাকেটের মধ্যে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন যেহেতু গুণের থেকে ছোট প্রেসিডেন্সে, সুতরাং তাকে পপ করার দরকার নাই, তার আগে এসে গুণ বসে যাবে। এরপর আসছে জি অপারেন্ট হিসেবে, অপারেন্টের এখানে কোনো কাজ নেই, অপারেন্ট সরাসরি এক্সপ্রেশনে চলে আসবে। ক্লোজিং ব্রেসেস, খুব ভালো কথা, ক্লোজিং ব্রেসেস পেলে এখান থেকে পপ হবে কোন দুইজন? এই এই ব্র্যাকেট পর্যন্ত যারা আছে তারা। ফার্স্টে কে? ফার্স্টে মাল্টিপ্লিকেশন, ফার্স্টে পপ হবে মাল্টিপ্লিকেশন, সে গিয়ে এক্সপ্রেশনে অ্যাড হবে। এরপরে পপ হবে মাইনাস, মাইনাস গিয়ে তারপরে অ্যাড হবে। অনেকে করে কি এই অর্ডারই বসিয়ে দেয়, মাইনাস গুণ। এখানে মাইনাস গুণ লিখলে কিন্তু হবে না, স্ট্যাকের মতো চিন্তা করতে হবে। আগে পপ হবে গুণ, তাই আগে বসবে এখানে গুণ, দেন পপ হবে মাইনাস, তাই এখানে লাস্টে বসবে। এরপরে হচ্ছে গুণ সাইন, ভালো কথা। গুণ সাইন এখানে এসে দেখলো যে স্ট্যাক অলরেডি প্রায় খালি হয়ে গেছে,
ফার্স্ট ব্র্যাকেটের পরে একটা যোগ আছে, যোগ যেহেতু ওর থেকে প্রেসিডেন্স ছোট, সো ওকে পপ করার দরকার নেই, গুণ এসে এখানে তার পাশে বসে পড়লো। এইচ এসে এক্সপ্রেশনে বসবে, সর্বশেষ ক্লোজিং প্যারেনথেসিস। তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা, এইচ এর পরে কিন্তু কোনো প্যারেনথেসিস ছিল না। প্রথমে যেহেতু একটা এক্সট্রা প্যারেনথেসিস স্ট্যাকে দিয়েছি, ওকে তো কোনো এক সময় পপ করতে হবে না? ওকে পপ করার জন্য তো একটা এক্সট্রা প্যারেনথেসিস আমাকে লাস্টে কল্পনা করতে হবে, এই জন্য লাস্টে একটা প্যারেনথেসিস নেওয়া হয়েছে। এই জায়গাতে সমস্যা স্যার। স্যার এই জায়গায় কেন আমি স্ক্যানে আমি কেন বসালাম? আমি তো এমটি জায়গাতে আমি ক্লোজিং ব্র্যাকেটটা দিতে পারতাম, কারণ আমি স্টার্টিং দিয়েছি, কিন্তু আমি এই স্ট্যাকে তুমি স্ট্যাকে এই ব্যক্তি কখনো স্ট্যাকে ঢোকে না। তোমরা দেখো এই ব্যক্তি কি স্ট্যাকে প্রবেশ করেছে? স্যার এটা তো আমার কল্পনা স্যার, এটা তো ছিল না স্যার। আপনি উপরে দেখেন স্যার, কারণ ফার্স্ট ব্র্যাকেটটা তো কল্পনা ছিল। জি স্যার, এই যে স্টিকে দেখেন প্রথমটা আসছে, আমি কেন এখানে স্ক্যানে কেন বসালাম? কারণ স্ক্যানে তো আমার নাই। কথা বুঝো, এই এক্সপ্রেশন নিয়ে কাজ করতে চাইলে ফার্স্টে তোমাকে বলেছি না, ফার্স্টে প্রিকশনারি দুইটা কাজ করবে। ফার্স্টের কাজ কি, স্ট্যাকে একটা ক্যারেক্টার বসায় রাখবে, আর সেকেন্ড অফ অল একে চেঞ্জ করে এইচ এর পরে একটা কল্পনা না বসাই দিবে। একটা কল্পনা করলে তো আর হবে না, বুঝো না? কল্পনা করলে তো কম্পাইলার কিভাবে বুঝবে? কম্পাইলার তো মনে করবে যে এইটাই আমার লাস্ট ব্র্যাকেট। এটা করা যাবে না, এটা তোমার একটা স্ট্রিং, এটা সর্বশেষ ক্যারেক্টার, এটা কথা বুঝতে পেরেছো? এটাকে ফিজিক্যালি বসায় নিতে হবে। ওকে, ফিজিক্যালি তুমি যদি কল্পনা না করো তাহলে সর্বশেষ ক্লোজিং ব্র্যাকেট কোনটা এটা কম্পাইলার কিভাবে বুঝবে? এখানে তো ক্লোজিং ব্র্যাকেট আরো কয়েকটা আছে না, ব্যাপারটা বুঝতে পারছো? সো আলটিমেটলি ফিজিক্যালি ওর একটা এক্সিস্টেন্স থাকতে হবে। হ্যাঁ, এইটার পরে যেহেতু আর কিছু নাই, তার মানে স্ক্যান করার কিছু নাই, এবং এই ব্যক্তি যে লাস্ট সর্বশেষ ক্লোজিং প্যারেনথেসিস সেটা কম্পাইলার বুঝে ফেলবে, এবং এটার জন্য স্ট্যাকের, এবং দেখো যেহেতু এই একটা ব্যক্তি বাকি আছে, আমাদের এখানে ওপেনিং ব্রেসেসও কিন্তু মাত্র একটাই বাকি আছে। ব্যালেন্স করার জন্য আমরা যে কাজটা করছি, সো আলটিমেটলি এই ব্যক্তির পুশ হওয়ার কোনো ব্যাপার নাই। এই ব্যক্তি যা করবে, এখানকার দুই ব্যক্তিকে অর্ডার ওয়াইজ পপ করে এক্সপ্রেশনে অ্যাড করবে, এবং ইনিশিয়ালি যেই প্যারেনথেসিসটা আমরা কল্পনা করে ধরেছিলাম সেটাকেও স্ট্যাক থেকে বের করে নিয়ে আসবে। সো স্ট্যাক এখন এমটি, এবং আমাদের টার্গেট ছিল স্ট্যাক যখন এমটি তখন আমাদের যে এক্সপ্রেশন ওয়াই, এটাই আমাদের ফাইনাল পোস্টফিক্স নোটেশন। এই হচ্ছে আমাদের ফাইনাল পোস্টফিক্স নোটেশন। এইবার একটু প্রশ্ন শুনি, হয়তো একটু প্রবলেম থাকতে পারে একটা দুটা জায়গায়। অপারেটর, অপারেন্ট, প্যারেনথেসিস, কোন জায়গায় প্রবলেমটা আছে যদি কেউ শেয়ার করে? এই তিনটা কলম ধরে কাজ করতে হবে। প্রথম ব্র্যাকেটটা যেটা এ এর আগে, সেটা স্যার আমরা স্ক্যানে নিই নাই কেন, যেহেতু আমরা লাস্ট একটা নিয়েছি? কারণ এটাকে আমরা স্ক্যান করি নাই, এটাকে ওই দেখো অ্যালগরিদমে বলাই আছে পুশ ফার্স্ট প্যারেনথেসিস ইন অনটু দ্য স্ট্যাক। এটাকে কিন্তু এক্সপ্রেশনের অংশ হিসেবে অ্যাড করতে বলা হয়নি, বলা হয়েছে কি এটা সরাসরি একটা ফার্স্ট ব্র্যাকেটকে আমরা কি করব, স্ট্যাকের মধ্যে পুশ করে নিয়ে রাখবো। আর এক্সপ্রেশনের অংশ হিসেবে কাকে অ্যাড করতে বলা হয়েছে, একটা এক্সট্রা লাস্ট ব্র্যাকেট টু দ্য এন্ড অফ দ্য এক্স, অর্থাৎ তোমার যে ইনপুট ইনফিক্স এক্সপ্রেশন তার লাস্টে একটা ক্লোজিং ব্র্যাকেট আপনি দেন, আর স্ট্যাকের মধ্যে রাখবেন কাকে, স্ট্যাকের মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি স্টার্ট করেন কাজ। কথা বোঝা গেছে কিনা? এক্সপ্রেশনের মধ্যে ওকে রাখেনি, এই জন্য ও স্ক্যান হয়, সরাসরি এটা স্ট্যাকে অংশ আসছে, সরাসরি স্ট্যাকে আসছে। এটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে লুপ দিয়ে যখন তুমি প্রবলেমটা চেক করবা, কন্ডিশন চেক করবা, ফার্স্ট থেকে যখন লজিক চেক হবে তখনই কিন্তু ফার্স্টে লজিকটা হচ্ছে স্ট্যাক এমটি কিনা দেখা হোক, স্ট্যাক এমটি কিনা দেখা হোক। তো কাজ শুরু করার আগে যদি স্ট্যাকে কিছু একটা বসায় না রাখা হয় তাহলে কি লুপটা স্টার্ট হবে? প্রথমেই তো আমরা বেস কন্ডিশনে চলে গেলাম স্ট্যাক এমটি, তাহলে কাজ শুরু করব কি দিয়া? এই জন্য কাজ শুরুর আগেই, স্ক্যানিং এর আগেই, স্ক্যান করাটা হচ্ছে আমাদের কিসের কাজ, লুপের কাজ। লুপ চালিয়ে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমরা স্ক্যান করব, এবং এই লুপে ঢুকবো কি ঢুকবো না এটা ডিপেন্ড করবে আমার স্ট্যাক এমটি হলো কি হলো না তার উপর। এই কারণে ফার্স্টে একটা স্ট্যাকে পুশ, এরপরে স্ক্যানিং এর কাজ চলতে থাকবে, সর্বশেষ প্যারেনথেসিসটা আমরা আগেই এই এক্সপ্রেশন এক্স এর সাথে অ্যাড করে নিয়েছি, অ্যালগরিদম তাই বলে। ফার্স্ট প্যারেনথেসিস এবং লাস্ট প্যারেনথেসিসের ব্যাপারটা যারা কনফিউজড, যে টোটাল এক্সপ্রেশন এক্স তাকে যে একটা ইনিশিয়াল এবং একটা ক্লোজিং ব্র্যাকেটে বন্দি করতে হবে, প্রথমটাকে কি আমরা এক্সপ্রেশনের অংশ হিসেবে রাখবো না স্ট্যাকে পুশ করে দেব? স্ট্যাকে পুশ। আর এই ব্যক্তিকে আমরা করব কি, এক্সপ্রেশনের অংশ বানাবো। দ্যাট মিন্স আমাদের এক্স কে বানাই ফেলতে হবে এখন এক্স ক্লোজিং ব্র্যাকেট। ব্যাপারটা বোঝা গেছে? এই একটা এক্সট্রা ক্যারেক্টার দিয়ে নিতে হবে কাজের সুবিধার জন্য, কারণ স্ট্যাকে একটা অলরেডি ওপেনিং প্যারেনথেসিস রয়ে গেছে, এইটা আর এটা একজন আরেকজনকে মিটিগেট করে দিবে লাস্টে। এই হচ্ছে ব্যাপারটা। ইনফিক্স নোটেশন থেকে আমরা কিভাবে পোস্টফিক্স নোটেশন জেনারেট করতে পারি।
কারো কোনো কোশ্চেন? আমার মনে হয় এটা একবার দেখলে, এবং তোমরা মজার ব্যাপার জানো কিনা, এই এক্সাম্পলটাই আসলে আমাদের স্লাইডে দেওয়া আছে, তো চাইলে আমরা স্লাইড থেকেও দেখাতে পারতাম। তোমরা আরো নেটে অ্যাভেলেবেল অনেক স্লাইড পাবে, এক্স্যাক্টলি এই এক্সাম্পলটাই আমাদের এখানে স্লাইডে দেওয়া আছে, বাট এখানে আসলে ওই এক্সট্রা কলামটা দেওয়া নাই যেখানে বোঝানো হচ্ছে যে কার প্রেসিডেন্স আগে বলে কে পপ হচ্ছে। ওইখানে আবার একটু ব্যাখ্যাটা ভালো আছে। পরীক্ষার সময় যদি বলা হয় যে এই এক্সপ্রেশনটা হচ্ছে তোমার এক্স, এটাকে তুমি পোস্ট ফিক্স এক্সপ্রেশনে রূপান্তর করো, তাহলে তুমি এরকম টেবিল ধরে এক্সপ্রেশনটাকে চেঞ্জ করবে। ঠিক আছে, এরকম টেবিল মানে এক্সপ্রেশন চেঞ্জ করবে। সো টেবিলের মধ্যে স্ট্যাকের জন্য একটা কলাম রাখবে, এক্সপ্রেশনের বর্তমান অবস্থা কি সেটা বোঝার জন্য একটা কলাম রাখবে, আর কাকে কোন সিম্বলকে তুমি স্ক্যান করছো সেটার জন্য একটা কলাম রাখবে। দ্যাটস ইট। আচ্ছা, সো ইনফিক্স থেকে পোস্টফিক্স এর নোটেশন তো অলরেডি আমরা বুঝে ফেললাম। এবার একটু আসো চেক করে দেখি ইনফিক্স থেকে পোস্টফিক্স বানালে তানহার যে প্রশ্নটা ছিল যে স্যার যদি আমরা ভ্যালু দিয়ে কাজ করি, তাহলে এই যে একটু আগে আপনি প্রবলেমটা করলেন, এই হচ্ছে আমাদের ইনফিক্স এর ইকুয়েশন, আর আউট পোস্টফিক্স এর জিনিসটা দাঁড়াবে গিয়ে এরকম। এইখানে এবিসিডি থেকে এইচ পর্যন্ত প্রত্যেকটা যদি একটা ভ্যালু অ্যাসাইন করি, তাহলে কি দুই জায়গায় রেজাল্ট সমান আসবে কিনা, বা স্ট্যাকের মধ্যে ভ্যালুগুলো রাখার পরে কি রেজাল্ট আমি সেম পাবো কিনা, 100% সেম পাবো। সেটার জন্য কি করতে হবে, এই জন্যই একটা ইভালুয়েশনের কাজ বলা আছে, ইভালুয়েশন অফ এ পোস্টফিক্স এক্সপ্রেশন। কোন একটা পোস্টফিক্স এক্সপ্রেশন নিয়ে এই এক্সপ্রেশন থেকে কোন একটা রেজাল্ট জেনারেট করে দেখবো। সো এবার আমরা কোনো ভেরিয়েবল বা কোনো অ্যালফাবেট দিয়ে কাজ করবো না, সরাসরি সংখ্যা দিয়ে কাজ চালাবো। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার ইনফিক্স নোটেশনে থাকা একটা এক্সপ্রেশন। তোমাদের দায়িত্ব হচ্ছে আগে বাসায় গিয়ে কি করবা, এটার পোস্টফিক্স যে এইটা সেটা তোমরা নিজেরা আগে বাসায় করে দেখবা, নাকি আমার করে দিতে হবে? এটা একটু করা যাবে না বাসায়? স্যার পারবো। আগে বাসায় নিজেরা করবে, তাহলে কনফিডেন্ট ফিল হবে। এখানে অ্যানসারটা দেওয়া আছে, বাসায় আগে নিজেরা করবে। এটা হচ্ছে তোমার ইনফিক্স, আর এটার পোস্টফিক্স এর অবস্থা হচ্ছে এরকম। এখন আমরা দেখব পোস্টফিক্স হয়েছে কিভাবে, সেটা তো এখানে দেওয়াই আছে মোটামুটি। পোস্টফিক্স অপারেটরকে কিভাবে আমরা কিভাবে ইয়ে করতে পারি, কি বলে এটাকে, ইভালুয়েট করতে পারি, কিভাবে রেজাল্ট কত আসবে এই এক্সপ্রেশনের সেটা কিভাবে বুঝতে পারি। ইনফিক্স এটা তো খুব ইজিলি অঙ্ক করে আমরা বের করতে পারি, বাট পোস্টফিক্স এটা বোঝা কঠিন। আসো আমরা চেক করে দেখি কিভাবে কাজ সামলানো যায়। এখানে এই কাজ করতে গেলে যেটা করতে হবে, অ্যাড আ সেন্টিনেল রাইট প্যারেনথেসিস এট দ্য এন্ড অফ পি। পোস্টফিক্স যে অপারেশন করছো বা পোস্টফিক্স যে এক্সপ্রেশন আসছে তার লাস্টে একটা ক্লোজিং ব্র্যাকেট কল্পনা করে নিতে হবে, আগের মতোই রাইট প্যারেনথেসিস কল্পনা করে নিতে হবে। করলে কি হবে আসো চেক করে দেখি। এই এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে কেমন হয়ে গেল, সবকিছু ঠিক ছিল, জাস্ট লাস্টে এই মাইনাসের পরে একটা এক্সট্রা প্যারেনথেসিস নিয়ে আসলাম। এখন এইটার মাধ্যমে আমরা এই পোস্টফিক্স নোটেশনকে ইভালুয়েট করব। ইভালুয়েট করার নিয়ম কি, একজন একজন করে তুমি স্ট্যাকে পুশ করবে। সূত্রটা এখানে অ্যালগরিদমটা বলা নাই, এই কারণে আমি তোমাদের অ্যালগরিদমটার জন্য একটা ইয়ে রেডি করছি। অ্যালগরিদমটা আছে এখানে, ইভালুয়েশন রুল অফ এ পোস্টফিক্স এক্সপ্রেশন। কোন একটা পোস্টফিক্স এক্সপ্রেশনকে কিভাবে ইভালুয়েট করব তার অ্যালগরিদমটা হচ্ছে এটা। আগে অ্যালগরিদমটা জাস্ট একবার রিড আউট করি, তাহলে আমরা ওখানে বুঝতে সুবিধা হবে। অ্যাড আ ক্লোজিং প্যারেনথেসিস টু পোস্টফিক্স এক্সপ্রেশন, যেটা একটু আগে করা হলো। এরপরে রিড দ্য পোস্টফিক্স এক্সপ্রেশন লেফট টু রাইট আনটিল এই ক্লোজিং ব্র্যাকেট ইজ এনকাউন্টার্ড, অর্থাৎ একদম লাস্টে যে ক্লোজিং ব্র্যাকেট দিয়ে রেখেছি এটা না পাওয়া পর্যন্ত আমরা পোস্টফিক্স এক্সপ্রেশনকে লেফট টু রাইট রিড করতে থাকবো। কাজ কি, যদি কোনো অপারেন্ট পাই, ভ্যালু পাই, সংখ্যা পাই, তাহলে আমরা কি করব, এটাকে স্ট্যাকে পুশ করব। যদি কোনো অপারেটর পাই তাহলে আমরা কি করব, পপ টু এলিমেন্টস, দুটো এলিমেন্টকে আমরা স্ট্যাক থেকে পপ করে নিয়ে আসবো। বোঝো, পোস্টফিক্স নোটেশনকে আমরা ইভালুয়েট করছি, যদি তুমি কোনো অপারেন্ট পাও সেটাকে স্ট্যাকে পুশ করবা, যদি কোনো অপারেটর পাও তাহলে স্ট্যাক থেকে দুটো অপারেন্টকে পপ করে নিয়ে আসবা। এবং কি করবা, মনে করো তুমি যে দুটোকে পপ করেছো তাদের মধ্যে একটা হচ্ছে এ, যেটা ছিল টপে, আর সেকেন্ড যেটাকে পপ করবা সেটা হচ্ছে নেক্সট টু টপ, অর্থাৎ পরবর্তী টপে যেটা আছে। দুটো এলিমেন্টকে যেহেতু পপ করতে হবে, একটা এ একটা বি, এবং তুমি কি করবা, এই কাজটা সম্পন্ন করবা। বি অপারেটর এ, যেই অপারেটরটা আসার কারণে দুজন অপারেন্টকে তুমি
পপ করে নিয়ে আসছো তাদের একজনকে তো আমরা বলেছি এ আর একজন বি। সো তুমি এই ঘটনা ঘটাবা, বি মাঝখানে অপারেটর তারপরে এ, এইটা কি রেজাল্ট দেয় সেটা দেখবা। এই রেজাল্টটাকে তুমি স্ট্যাকে পুশ করে দিবে, এই রেজাল্টটা স্ট্যাকে পুশ করবে এবং এরপরে সর্বশেষ এই লুপ থেকে যখন তুমি বের হয়ে যাবে পপ করার মানে লাস্টে রেজাল্টটাকে পপ করে নিয়ে আসতে হবে। আসো আমরা চেক করে দেখি এই অ্যালগোরিদম দিয়ে আমরা আমাদের কাজকে কোন একটা ইয়েকে ইভালুয়েট করতে পারি কিনা। পোস্টফিক্স নোটেশনকে দেখো, পোস্টফিক্স নোটেশন দেওয়া আছে কাজের সুবিধার্থে। অ্যালগোরিদমের স্টেপ 1 এ আমরা কি করেছি, লাস্টে একটা ক্লোজিং প্যারেনথেসিস দিয়েছি, রাইট প্যারেনথেসিস। এবার আসো, অপারেন্ট পেলে কি করতে হবে, স্ট্যাকে পুশ। কোন অপারেন্ট যদি তুমি এনকাউন্টার করো তাহলে তাকে, তুমি যদি সিম্বল স্ক্যান করার সময় অপারেন্ট পাও, স্ট্যাকে তাকে পুশ করবে, কোনো কাজ নাই। আরেকটা অপারেন্ট পেয়েছো, ফাইন, তুমি স্ট্যাকে পুশ করলে, তার মানে স্ট্যাকের এখন অবস্থা কি, ফার্স্টে 5 তারপরে 6, স্ট্যাকের টপ কোথায়, 6 এর দিকে। এরপরে পেয়েছো আরেকটা অপারেন্ট, এখানে আছে আরেকটা অপারেন্ট। সো আলটিমেটলি অপারেন্টকে তুমি পুশ করো। এক সেকেন্ড, হ্যাঁ সরি একটু ইয়ে হয়ে গেছিল। আচ্ছা, সো আমাদের কাজ যেটা, অপারেন্ট পেলে আমরা একটা একটা করে স্ট্যাকে পুশ করব, অপারেটর পেলে দুটো অপারেন্টকে একসাথে পপ করব। সো এখন পর্যন্ত আমরা যা পেয়েছি সেটা হচ্ছে 3টা অপারেন্ট। সো 3টাই অর্ডার ওয়াইজ স্ট্যাকে পুশ হলো। ফার্স্ট অপারেটর যখন পাচ্ছি, অ্যালগোরিদম কি বলে, দুটো অপারেন্টকে পপ করতে হবে। ফার্স্টে টপ যেদিকে আছে, এখন 2 এর দিকে টপ আছে, এটা হবে আমাদের বি। সো বি হচ্ছে 2, আর এরপরে নেক্সট টপে যেটা আছে সেটা হচ্ছে 6, সেটা হবে আমাদের এ। খেয়াল করে দেখো অ্যালগোরিদম আমাদেরকে কি বলে, কি চালাতে হবে আমাদের, একটা যদি হয় এ আর একটা যদি হয় বি, সরি এ কে নিতে হবে টপে, বি কে নিতে হবে নেক্সট টু টপ, আমাদের চালাতে হবে বি অপারেটর এ। সো আলটিমেটলি প্রথমটা হবে এ, সরি এটা হবে এ আর এটা হবে বি। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বি অপারেটর এ, এই কাজ চালাতে হবে। সো বি মাঝখানে অপারেটর হিসেবে ইউজ করব প্লাস, এরপরে হবে এ। সো আলটিমেটলি 6 + 2 অর্থাৎ 8। এই রেজাল্টটাকে পাওয়ার পরে আমরা ওকে স্ট্যাকে পুশ করে দিব। খেয়াল করে দেখো, অপারেটর পাওয়ার পরেই সবগুলো কাজ। অপারেটর পেলে দুজনকে পপ করব অর্ডার ওয়াইজ, এবং দুজনের মধ্যে এই অপারেটরটা অ্যাপ্লাই করলে, ইনফিক্সে এই অপারেটরটা অ্যাপ্লাই করলে যে রেজাল্ট আসে সেই রেজাল্টটাকে এখানে পুশ করে দেব। ডান। এরপর আসছে গুণ সাইন, একই কথা, একজন একজন করে পপ করো, 8 হয়ে যাবে তোমার এ আর 5 হয়ে যাবে তোমার বি। সো আলটিমেটলি বি ইন অপারেটর এ, 5 × 8 40, তোমার স্ট্যাকে একে পুশ করো। সো 5 এবং 8 দুজনকে পপ করে ফেলবো, এই কাজ ঘটাবো এবং 40কে স্ট্যাকে পুশ করলাম। স্ট্যাকে এখন একটাই ভ্যালু আছে 12, যেহেতু নিউমেরিক ডেটা বা অপারেন্ট 40-এর পাশে বসে পড়বে। 4 নিউমেরিক ডেটা পাশে বসবে, ভাগ সাইন। সো আলটিমেটলি প্রথমটা হচ্ছে 4 হয়ে যাবে এ, 4 হবে আমাদের এ, আর 12 হবে আমাদের বি। বি অপারেটর এ, অপারেটর হচ্ছে ভাগ। সো আলটিমেটলি রেজাল্ট যেটা সেটা আমরা স্ট্যাকে পুশ করে দেব 3। 12 আর 4 স্ট্যাক থেকে পপ হবে, এই অপারেন্ট অ্যাপ্লাই হবে, অপারেটর অ্যাপ্লাই হবে এবং রেজাল্টটা স্ট্যাকে পুশ হবে। সর্বশেষ মাইনাস 40 - 3 37, এই দুজন স্ট্যাক থেকে পপ হবে, অপারেটর অ্যাপ্লাই হবে এবং রেজাল্টটা স্ট্যাকে পুশ হবে 37। সর্বশেষ প্যারেনথেসিস, এইটা পাওয়ার সাথে সাথে রেজাল্ট, এটা পাওয়ার সাথে সাথে যেটা পাচ্ছ সেটাকে তুমি পপ করে নিয়ে আসো, এটাই তোমার রেজাল্ট 37।
এখন তোমরা ইনফিক্সের রেজাল্টটাকে ক্যালকুলেট করে দেখো রেজাল্ট আসলে 37 আসে কিনা। 5 ইন্টু 6 2 8 মাইনাস 12/4 কত আসে? এখানে 12/4 হচ্ছে 3, আর এখানে যদি পরবর্তীতে 5 ইন্টু 8 দাও 40। এটা আলটিমেটলি তুমি যেই নোটেশনেই দাও না কেন, ইনফিক্সে তো আমরা হাতে করতে পারি, বাট পোস্ট ফিক্সে আসলে হাতে করা ডিফিকাল্ট। পোস্ট ফিক্সে তোমাকে এই অর্ডারে চেক করে দেখতে হবে রেজাল্টটা কি আসে। সো আমরা যদি কখনো এটাও পরীক্ষায় অনেক সময় আসে, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে বলা হয় যে আগে এটাকে ইনফিক্স থেকে পোস্ট ফিক্সে কনভার্ট করা এবং তারপরে পোস্ট ফিক্স অপারেশনকে তুমি ইভালুয়েট করো। তো ফার্স্টে যেটা করতে হবে, এটাকে ওই যে স্ট্যাকে আগে যে রুলস দেখলাম সেই রুলস ধরে ইনফিক্স টু পোস্ট ফিক্স অপারেশন চালায় পোস্ট ফিক্সের জন্য এক্সপ্রেশনটা রেডি করতে হবে। এরপরে ওই এক্সপ্রেশনকে পুনরায় স্ট্যাকে নিয়ম মাফিক দিয়ে সর্বশেষ রেজাল্টটা যেটা, সেটাই হবে আমাদের ইভালুয়েটেড এক্সপ্রেশন। এই দুটো কাজ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু চেক করে দেখা। এই পরীক্ষার জন্য এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, ইনফিক্স থেকে পোস্ট ফিক্সে কনভার্ট করা এবং পরবর্তীতে পোস্ট ফিক্স এক্সপ্রেশনকে ইভালুয়েট করা। সবাইকে বুঝছি কিনা, নাকি এখানে একটু সমস্যা আছে? রিপিট করার দরকার থাকলে রিপিট করব, কোনো জায়গায় যদি প্রবলেম থাকে। কারো কোনো কোশ্চেন? সবাই বোঝা গেছে নাকি? জি স্যার। আচ্ছা, আমার মনে হয় একবার চেক করলেই হবে। আমাদের এখনো কিন্তু কয়েকটা এক্সপ্রেশন ইভালুয়েশন বাকি আছে। সেটা হচ্ছে আমরা ইনফিক্স থেকে প্রিফিক্সে যে কনভার্সনটা, সেটা এখনো দেখি নাই। ইনফিক্স থেকে প্রিফিক্সে কনভার্সন এবং প্রিফিক্স এক্সপ্রেশনকে ইভালুয়েশন করা, এই দুটো কাজ ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে শুরুতে করব। এবং এটা করলে মোটামুটি স্ট্যাক রিলেটেড যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো আমাদের অলমোস্ট ডান হবে। ইতিমধ্যে আমি দেখি উইকেন্ডে স্ট্যাক রিলেটেড অন্য কোনো অ্যাক্টিভিটি দেখা যায় কিনা, যদি থাকে সেটা নিয়ে আলোচনা হবে। সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে অ্যাটলিস্ট ইনফিক্স টু পোস্টফিক্স, এক্সপ্রেশন ক্রিয়েশন এবং ইভালুয়েশন, এই দুটো কাজ যেন বাসায় একটু প্র্যাকটিস করি। নেটে আরো এক্সাম্পল আছে এবং সেগুলোর সলিউশন আছে, সো নিজেরা আগে ট্রাই করে দেখবো যে সেই সলিউশনের সাথে মিলছে কিনা, অ্যাডাপ্ট হচ্ছে কিনা, তাহলে আমরা কনফিডেন্ট ফিল করব। পরীক্ষায় কিন্তু এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন হয় প্রতিবারই। এই হচ্ছে মোটামুটি অবস্থা। আর কিছু না থাকলে আজকে ক্লাস এখানেই শেষ করে দিব, ইনশাআল্লাহ আগামী মঙ্গলবারে আবার আলোচনা হবে। স্যার আমাদের মার্চ শর্ট এটার তো অনেকটুকু বাকি ছিল না। মার্চ শর্ট শুরু করিনি, আজকে ক্লাসে বলেছি যে মার্চ শর্টের আলোচনাটা একটু করেছিলাম গত ক্লাসে, কিন্তু মার্চ শর্টের অ্যানালাইসিস এ দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে শুধুমাত্র কোশ্চেন দিয়ে হবে না, সাথে একটু স্ট্যাকের আইডিয়াও তোমাদের থাকা লাগবে। এই কারণে আমি চাচ্ছিলাম যে স্ট্যাকের আলোচনা শেষ করে তারপরে মার্চ শর্টে আলোচনা যাব। ঠিক আছে, ঠিক আছে, স্ট্যাকের আলোচনা শেষ করে তারপরে মার্চ শর্টে যাব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে রোল কলটা করে তারপরে ছেড়ে দিই। সিটিটা কি দেখা হয়েছিল? স্যার সিটির রেজাল্ট? আরে সিটির খাতা এখনো দেখি নেই, দেখে জানাবো। সমস্যা নেই। আজকে তারিখ কত? 6 তারিখ।